সিনট্যাক্স কাকে বলে সিনট্যাক্সটা আমরা দেখেছি, বাট এটার আরও ডিপলি বা আরও কিছু এক্সাম্পল আমরা দেখলে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। হেড অ্যান্ড বডি দেখেছি, বাট এটার ভিতরে আরও কারুকার্য করলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো হেডের মধ্যে কী কার্যক্রম হচ্ছে, বডিতে কী হচ্ছে। এরপর সাথে কিছু বেসিক ট্যাগ নিব। আজকের ক্লাস সম্পূর্ণরূপে থিওরিটিক্যাল যাবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন। আমি মাঝে মধ্যে কোয়েশ্চেন করলে যেন আপনারা আনসার করতে পারেন। কোনো জিনিস না বুঝলে আমি অবশ্যই আপনারা আমাকে জেনে নেবেন, নিজে থেকে আগ্রহ প্রকাশ করে জেনে নেবেন। এখানে এটা মনে করা যাবে না যে ভাইয়া এটাকে অড বলবে, বা আমি এটা একটা ব্যাকডেটেড কোয়েশ্চেন করছি, বা খুবই সাদা একটা জিনিস, সহজ একটা জিনিস আমি কোয়েশ্চেন করছি, অন্যরা কি বলবে, লোকে কি বলবে, এটা দেখার দরকার নাই। আপনি জানেন, আপনাকে শিখতে হবে। যদি আমি না জানি, আমি ইভেন আমি আপনাকে রিসোর্স দেওয়ার ট্রাই করবো, হ্যাঁ। কিন্তু আপনাকে আপনার কোয়েশ্চেনগুলো নিয়ে আপনাকে জেনে নিতে হবে। ওকে, তো আমরা ফাইলটা ওপেন করি। আমরা কোন ফাইলে গত ক্লাসে কাজ করেছিলাম সেটা হলো এই যে ক্লাস নাম্বার 1। আজকে এটাকে কাস্টমাইজ করে ক্লাস 2 বানিয়ে দিই। 1 এর জায়গায় এটা 2। আর এটাকে আমি ওপেন করি, আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এডিটেড নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, এবং আমার ফাইলটা ওপেন হয়ে গেল। আমি এটাকে কাস্টমাইজের উপযুক্ত বানিয়ে ফেললাম। এখন এখানে আমার কিছু কোয়েশ্চেন বা আমি একটা জিজ্ঞাসা করতে যাচ্ছি, সেটা হলো যে আপনারা গতকাল বা গত ক্লাসের প্র্যাকটিসটা করতে গিয়ে কেউ কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, এটা একটু শেয়ার করেন। যদি না প্রবলেম ফেস করেন তাহলে খুব ভালো, তাহলে আমরা নেক্সট স্টেপে যাবো। না হলে যদি প্রবলেম ফেস করেন তাহলে কি প্রবলেম ফেস করেছেন সলিউশন করার চেষ্টা করবো, হ্যাঁ। যদি যখন কোনো ক্লাস স্টার্ট হবে অবশ্যই আগে প্রবলেমগুলো ডিসকাস করে ফেলবেন। যদি আমি বলি যে আমি এটা পরে দেখবো, তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা ক্লাস শেষে দেখবো। ওকে, প্রবলেম হয়নি। ওকে, হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আজকে ডিসকাস করবো। শুধুমাত্র ডগ টাইপ না, আমরা আজকে প্যাটার্নের অনেক কিছু নিয়ে বিহেভিয়ার সম্পর্কে আলোচনা করব, কারণ আজকের ক্লাসটা থিওরিক্যাল যাবে। সেজন্য একটু কোমর বাহিন্দা বসেন। বোরিং লাগতে পারে, ঘুমও আসতে পারে। কাঁচামরিচ নিয়ে বসবেন, কাঁচামরিচে গ্রান শুকবেন, হ্যাঁ, চোখে লাগানোর দরকার নেই। আচ্ছা, আজকে আমরা সর্বপ্রথম স্টার্ট করব গত ক্লাসে আমরা কি করেছিলাম এটার একটা ওভারভিউ দিয়ে। সর্বপ্রথম আমরা এখান থেকে একটা ফাইল ক্রিয়েশন করেছিলাম। যেমন এখানে কি ছিল, আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, যে কোনো একটা ফোল্ডারাইজ নামকরণ করে আমরা ফাইলটাকে স্টার্ট করব। এখন কথা হলো, আমরা তো এখানেই ফাইলটা ক্রিয়েট করতে পারতাম, তাই না? যেখানে টেক্সট ডকুমেন্ট নিয়ে ফাইলের নামের সাথে যদি একটা HTML অ্যাড করে দিতাম, ফাইলটা কি হয়ে যেত, HTML হয়ে যেত। বাট আমরা ফোল্ডার কেন করলাম, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। এরপরে আমরা এখানে মেইন নাম দিলাম। এখানে মেইন নাম ছাড়াও কিন্তু এখানে একটা ডিফল্ট একটা নাম দেওয়া হয়, সেটা কি এবং এটা কেন দেওয়া হয়, কিছু বিষয় আমি কিন্তু গত ক্লাসে হিডেন করে গেছি। এবং একটু মাত্র যে কৃষ্ণ কৃষ্ণ স্যার যেটা কোয়েশ্চেন করলেন যে স্যার আমরা তো ডক টাইপ দেইনি, ডক টাইপ কি জিনিস, কেন ব্যবহার করা হয়, অনেকগুলো জিনিস আমরা ডিসকাস করিনি। আজকের ক্লাসটা আমরা এটা একটু করি। সর্বপ্রথম ফোল্ডার কেন ক্রিয়েট করা, ফোল্ডারে তো কোনো প্রয়োজন ছিল না। এখন আপনাকে আগে এটা চিন্তা করতে হবে, একটা ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েট করেন তখন আপনি কিন্তু একটা ফাইলের সমন্বয় না, আপনাকে মাল্টিপল অনেকগুলো কম্বিনেশনের বা অনেকগুলো রিসোর্স ফাইলের সমন্বয়ে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো আজকে আমরা না হলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, কিন্তু আজকে অন্য সময় যদি আমরা এরকম একটা বড় সাইট তৈরি করতে যাই আমাদের ইউআই ল্যাবের মতো, তখন আমাদের কি করতে হবে, তাহলে অনেকগুলো ফোল্ডারের সমন্বয়ে বা অনেক রিসোর্সের সমন্বয়ে এই ফাইলটা ক্রিয়েট করতে হয়। এখন কথা হলো প্রতিটা রিসোর্স, এখন যদি আপনি এখানে রাখেন, যেমন দেখেন আপনি এখানে যদি একটা রিসোর্স রাখা শুরু করেন, আমার এখানে কতগুলো ফাইল জমে গেছে। আপনি এখন যদি রিসোর্স রাখেন তখন সেই এলোপাতারি রিসোর্সগুলো এখন আপনাকে খুঁজে পেতে সমস্যা হবে, নাম্বার 1। দ্বিতীয় সমস্যা হলো এই রিসোর্সগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড, ঠিক আছে? এই যে মানে প্রতিটা রিসোর্স একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, কারণ একটা আরেকটার সাথে রিসোর্স যদি জাস্ট আপনি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলেন, বিষয়টা কিন্তু তেমন না, এটা ভিতরে গিয়েও কানেক্ট করে দিতে হয়। ওই যে কানেক্টিভিটির ক্ষেত্রে তখন আমাদের কি করতে হয়, এই জিনিসটাকে অনেক পেইনফুল হইতে হয়, কারণ আপনি তো রিসোর্সই খুঁজে পাচ্ছেন না, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন না, তখন কোডের চোখে আপনি কিভাবে খুঁজে পাবেন? তো এই কয়েকটা রিজনে আমরা অলওয়েজ কি করি, এরকম ফোল্ডার মেনটেন করি। এবং ফোল্ডার মেনটেন করতে গিয়ে আমরা অলওয়েজ কি করি, যখন কোনো ইমেজ আসে, কারণ আমাদের ওয়েবসাইটে অনেক ইমেজ আসবে, তখন আমরা ইমেজের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি। যখন অন্য কোনো ফাইল আসে, অন্য কোনো জিনিস আসে, তখন এগুলোর জন্য আলাদা আলাদা ফোল্ডার আমরা ক্রিয়েট করে থাকি। এটা হলো একটা রিজন কেন আমরা নিউ ফোল্ডারের মধ্যে রেখে ফাইল তৈরি করি। দ্বিতীয় রিজন হলো, আমরা যখন একটা ফাইল তৈরি করি তখন আমরা main.html ফাইল কখনোই রাখি না, এখানে একটা নাম চেঞ্জ করে আমরা এটাকে আরেকটা নামে বলি। সেটা কি, সেটা বলার জন্য আমি এটা একটু ডিলিট করে দিলাম। এই যে এখানে আমি এখন এখানে লিখবো, যেটা মেইনের জায়গায় এখানে লেখা হয় ইন্ডেক্স। এখন ইন্ডেক্স কি জিনিস, খুবই গভীরতার একটা পজিশন। ইন্ডেক্সটা হলো আপনার সম্পূর্ণ ওয়েবসাইট এর একটা মেইন ফাইল বা হোম পেজ বলা হয়। আপনি যখন একটা পেজে যান বা আপনি যখন একটা ওয়েবসাইটে যান, তখন আপনি হুট করে কি দেখতে পান,
অবশ্যই একটা ইন্ডেক্স পেজ দেখতে পান। যেমন আমি যদি এখন এমডি আব্দুল্লাহতে যাই বা ইউআই লেবিতে এতক্ষণ আসলাম, এই যে হুট করে যে আসলাম, এখানে আপনি একটা ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন না? এই ফ্রন্ট পেজটাকে আমাদের ফাইলের ভাষায় কি বলা হয়? ইন্ডেক্স ফাইল বলা হয়। এখন ইন্ডেক্স ফাইল বলার মাধ্যমে কি হয়, ফায়দা কি হয়? নর্মালি যদি আপনি অন্য কোনো নাম দেন সেটা কিন্তু মেশিন রিড করতে পারে না, মেশিন শুধুমাত্র ইন্ডেক্স ফাইলটাকে রিড করতে পারে। তার কারণটা হলো সে জানে এটা একটা হোম পেজ। তার মানে আপনার এখানে যদি 100টা ফাইলও থাকে, সবগুলোর মধ্যে যদি একটা ইন্ডেক্স ফাইল থাকে, তাহলে সে ধরে নেবে যে এটা হলো হোম পেজ, সে অটোমেটিক রান করবে। বাট আপনি যদি তাকে বলে না দেন এটা কোন পেজ, তখন সে আর রান করতে পারে না। সে তখন কি করে, তখন সে এরকম একটা আইডেন্টিফাই করে। যেমন এই যে এখানে এখন কি আছে, ইন্ডেক্স আছে। এখন যদি ইন্ডেক্স না থাকতো, সাপোজ আমি এখন ইন্ডেক্সের নামটা আবার কি করলাম, চেঞ্জ করে অন্য কিছু দিলাম, হোম ডট এসটিএমএল। এই যে এখানে এখন ইন্ডেক্স ডট এসটিএমএল বা ক্লাস 2, এটা হলো আপনার ডোমেইন নেম। এখন আপনি ইন্টারপ্রেস করেন, দেখেন কি আসছে, কোনো কিছুই আসে না। ইন্ডেক্স অফ এটা এটা বলতেছে, এবং এখান থেকে বলতেছে যে হোম ডট এসটিএমএল কি করেন, আপনি ইনপুট করেন। যখন আমি যাচ্ছি তখন আমাকে এই জিনিসটা দেখাচ্ছে, তাই না? তার মানে আমাকে এখানে দুইবার ট্রায়াল দিতে হচ্ছে। এখন কত হলো, দুইবার ট্রায়াল দেওয়ার আগে সেম জিনিসটা যদি আমি এখন এখানে আরেকবার রিলোড করি, সেম জিনিসটাকে যদি এখন এখানে দেখেন ইন্ডেক্স করে দেই, দেখবেন যে আর ট্রায়ালের কোনো কোয়েশ্চেনই থাকবে না। রিলোড করার সাথে সাথে দেখবেন যে ইন্ডেক্স প্যাকেজে কি করবে, সে সুইচ করবে। ঠিক আছে? তো এটা হলো নিয়ম। সার্ভার বলেন, অনলাইনের যে প্রাকৃতিকগত যে বিষয়াবলীগুলো আছে, তার মধ্যে ইন্ডেক্সটা হলো আমাদের মেইন পেজ বা হোম পেজ হিসাবে ধরতেহবে। আর এর সেকেন্ডারি অপশন আছে কিনা, এটার সেকেন্ডারি অপশন আছে হলো হোম ডট এসটিএমএল। আপনি এখানে যদি হোম লেখেন, সেম কাজটাই করবে। ইন্ডেক্স না পেলে সে সার্চ করবে যে হোম নামে কিছু আছে কিনা, ওইভাবে সার্চ করে সে দেখে নেবে। এই দুটাই শুধুমাত্র কি মেইন আর সেকেন্ডারি অপশন, এরপরে আর কোনো অপশন নেই যেগুলো মেশিন রিড করতে পারে। বাকি এগুলো হলো আমাকে ম্যানুয়ালি করে নিতে হয়। ওকে, তো আমাদের গেল ফাইল তৈরির নিয়ম, ফোল্ডার তৈরির নিয়ম। এইখানে আমরা এখানে যে কোডটা করেছি না, এই কোডটা মূলত এতটা মানে এতটা ইয়া করে আমরা করি না, আর একটু গোছালোভাবে করি। সেই গোছালোভাবে কোডিংটা করার জন্য আমাদের এখানে একটা জিনিস বুঝতে হয়, সেটা হলো ডম, DOM, ডম। এটা ফুল ফর্ম হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে? এটার কাজ কি? এটার কাজ হলো আমাদের ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইট না, আমাদের এই কোডিং এর বংশ পরিক্রমা যাচাই করা। আমি বাংলায় বলছি, বংশ পরিক্রমা মানে কি? যেমন ধরেন আপনি যখন আপনার ইন্ট্রোডিউশন করেন, তখন সেটা কিভাবে বলেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ, আমার পিতার নাম এটা। বা আপনি যদি বংশ পরিক্রমা বলতে চান যে তোমার বংশ কোথায় গিয়ে মেলো, যদিও আমরা বংশীয়ভাবে এতটা ইয়া না, কারণ আমরা আমাদের ইয়াটাও অনেক সময় দেখি যে 3 থেকে 4 পুরুষের নামের বেশি আমরা কিন্তু জানি না। কিন্তু এই প্রথাটা খুবই 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 ইম্পর্টেন্ট হলো আরবীয়দের মধ্যে। যারা আরবের লোক, তারা এমনও আছে যারা শুধুমাত্র নিজেদের বংশ না, তারা একটা সময় ছিল, ওয়ান্স আপন এ টাইম, তারা যখন ঘোড়া নিয়ে বা এখনো আছে, অনেকে আছে যারা ঘোড়া মানে ঘোড়া ইয়া করে, তারা নিজেরাও ঘোড়ার বংশ পর্যন্ত মনে রাখে। তাহলে তাদের বংশ পরিক্রমাটা তারা কিভাবে খেয়াল করে? তো এটা হলো বংশ পরিক্রমা, যে আমার নাম এটা, আমার পিতার নাম এটা, আমার দাদার নাম এটা, আমার পরদাদার নাম এটা, আমার পরদাদার নাম এটা। যখন এভাবে বলতে যায়, তখন এখানে নামটাকে আমরা কিভাবে কল করি? ধরেন আমি বলতে চাইছি আমার নাম আব্দুল্লাহ, তাই না? এরপর আমরা লিখি বিন, পরে আবার লিখি কি, ধরেন আমার নাম আফাজ, পরে আবার বিন, পরে হলো নূর মিয়া। ঠিক আছে? এরপরে আবার দে বিন, আবার কি আসে, এবার আসে হুজুম উদ্দিন। এই যে, তাহলে এখানে কিসের মাধ্যমে আসতেছে? বিনের মাধ্যমে আসতেছে। এই যে আপনি যে একটা সিরিয়াল মেনটেন করতেছেন, সেটা কিভাবে বোঝানোর জন্য? বিনের মাধ্যমে। তাহলে এখন যে বিষয়টা হলো, সেটা হলো যে আমাদের শুধুমাত্র যে নামের সাথে বংশ পরিক্রমা হয় বিষয়টা তেমন না, কোডিং এরও বংশ পরিক্রমা আছে, যাকে আমাদের কোডিং এর ভাষায় ডম বলা হয়। এখন এটা কিভাবে ডিফাইন করা হয় সেটা খুবই সহজ। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, সর্বপ্রথম ট্যাগটা আমাদের কোড, মানে সর্বপ্রথম এই কোডটা আমাদেরকে কি আছে, HTML। কি এটা? HTML। এটার ভিতরে কিন্তু দুটো কোড আছে, হেড, বডি। গত ক্লাসে আমরা দেখেছি। এই যে HTML যেহেতু হেডের অভ্যন্তরীণ একটা অংশ, তখন আমরা কি করি জানেন? HTML এর যে হেডটা আছে তাকে আমরা একটা ট্যাব পরিমাণ স্পেস দিয়ে দিই। ট্যাব, আমাদের যে বাম পাশে বাটনগুলোর মধ্যে ক্যাপস লক যে রয়েছে, এটার উপরে যে বাটনটা ট্যাব, সেটা একটা ক্লিক করলেন, সাথে সাথে দেখেন এত বড় একটা গ্যাপ নিয়ে নিল। এই গ্যাপটাকে আমরা কি করি? ডকুমেন্ট অবজেক্ট মডেলের অনুযায়ী তৈরি করে থাকি।
সেম প্রসেস যদি বডি আসতো, বডির ক্ষেত্রে তাহলে সেম। এই যে এখন কত হলো, হেডের ভিতর আবার টাইটেল ব্যবহার হয়েছে, তাহলে টাইটেলকে আবার কি আরেকটা পা আগায় দিলাম। সেম প্রসেস বডির মধ্যে যদি আরো কোনো কন্টেন্ট আসে, এটাকে আমরা আগায় দিলাম। এই যে এখানে যখন আপনি এই যে কাজটা করতেছেন, ফর এক্সাম্পল আজকে প্যারাগ্রাফের মধ্যে আরো কিছু ট্যাগ আসবে, কোড আসবে, তখন সেটা কি হবে, ওই ট্যাগটা আবার একটা ট্যাব প্রেস করে আর একটু সামনে চলে যাবে। যেমন ফর এক্সাম্পল এটা তো যদিও এরা সিবলিংস, এরা তো একে অপরের সাথে ইয়া না, যেমন এই যে এখানে চলে গেল। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা মজার একটা ঘটনা ঘটতেছে। সেটা কি, সেটা হলো যে এখানে কিন্তু এক প্রকার কি বলা যায়, যেমন এই যে এরকম করে মেনটেন হচ্ছে, তাই না? আবার এখানে দেখেন এরকম করে মেনটেন হচ্ছে। এই যে এখানে যে একটার পর আরেকটা যে একটা একটা করে স্পেস পরিমাণ জায়গা তারা কাটতেছে, এটাকে আমাদের HTML পরিভাষায় ডম বলা হয়, ডকুমেন্ট অবজেক্ট মডেল। যেমন HTML এর পরে আসছে হেড, এখানে হেডের পরে টাইটেল এখানে, তার মানে এদের মধ্যে তিনজনের মধ্যে সম্পর্ক এভাবে। আবার বডির মধ্যে এখানে, বডির মধ্যে এইখানে, তার মানে এই যে এদের মধ্যে সম্পর্ক এই পাশে এভাবে। এটাই হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে? এবং আমরা যখন স্ট্যান্ডার্ড কোড করি তখন আমরা এভাবেই কোড করে থাকি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখনের কোডটার একটা ইন্টারফেস দেখেন আর আমাদের আগের কোডগুলো ইন্টারফেস দেখেন, দেখেন তো কোনটা বেশি সুন্দর লাগতেছিল? আমাদের আগের যেটা, সরি আমাদের যেটা আমরা করে রেখেছিলাম সেটা কিন্তু। হ্যাঁ, এখন মূলত এটা কিন্তু সৌন্দর্য তো না, এটাই কিন্তু একটা রুলস, স্ট্যান্ডার্ড কোডিং প্রসিজিওর। সেটা আমরা W3C ভ্যালিডেশন গেলেও যদি এটা ধরবে না, তারপর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তো এই হলো আমাদের মূলত ডম ম্যানিপুলেশনের মাধ্যমে। ওকে, এটা আমি আলোচনা করব, এটা একটু পরে আসতেছে। আমরা কি করি, কোডিং শুরু করি। এই কোডিং এর মাঝখানে আমরা গত ক্লাসে কিছু হাইড করছিলাম। কি কি হাইড করছিলাম? যেমন আমরা আবার আগের ইয়াতে ফিরে যাই, চেহারায় ফিরে যাই। ওকে, আচ্ছা আরেকটু জিনিস বলে দেই, সেটা হলো ডম যখন আপনি কি করতে চান, মেনটেন করতে চান, তখন কিন্তু এই ট্যাগগুলোর কিন্তু আবার আরেকটা নাম হয়ে যায়, প্যারেন্ট, চাইল্ড। আচ্ছা আমি এখানে কিন্তু আবার ট্যাগ বলতেছি, আপনাদের কোয়েশ্চেন থাকার কথা যে ভাই আবার ট্যাগ বলতেছেন কেন? আমি একটু পরপর কোড বলবো, এটাকে একটু পরপর ট্যাগ বলবো, একটু পরপর আবার সিনট্যাক্স বলবো। এই জিনিসগুলো সেম জিনিসই। এই যে এখানে যে আপনি একবারে কি কমান্ডের জন্য যেগুলোকে ব্যবহার করতেছেন সেগুলোকে কোড, ট্যাগ, সিনট্যাক্স এগুলোকেই বলা হয়, ঠিক আছে? এটা নিয়ে আপনারা হয়তো বা কনফিউজড হবেন না। এখন যে বিষয়টা হলো সেটা হলো যে যখন আপনি এই যে এই রুলটা ফলো করেন, ডম ডমের যে বিষয়টা সেটা যদি আপনি ফলো করেন, তখন কি হয়, প্রতিটা ট্যাগের একটা নামকরণ হয়। প্রতিটা ট্যাগের মানে দুটো নামকরণ হয়। নাম্বার ওয়ান, যে সর্ব আগের বা প্রথম, তাকে বলা হয় প্যারেন্ট ট্যাগ বা প্যারেন্ট কোড বা প্যারেন্ট সিনট্যাক্স। এরপরে যেটা অভ্যন্তরীণ থাকে সেটা হলো চাইল্ড ট্যাগ। এখন কথা হলো তাহলে HTML কি, প্যারেন্ট, হেড, চাইল্ড। তাহলে টাইটেল কি? যদি আমি এইভাবে হিসাব বলতে যাই তাহলে তো গ্র্যান্ড চাইল্ড হওয়ার কথা, তাই না? এখন কথা হলো এখানে আমরা মাঝে মধ্যে অনেক রকমের কার্যকলাপ করে থাকি যেটা আমাদের CSS এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আগামী কয়েক ক্লাস পরে কিন্তু আমরা CSS ধরবো, সেজন্য আমরা জাস্ট এটা একটা ওভারভিউ দিয়ে রাখি। যেমন যখন আপনি কি করছেন, তখন আপনি কিছু কাস্টমাইজ করতে যাচ্ছেন, তখন আমরা কি করি, বলি যে তোমার পিতা যে আছে, পিতার মধ্যে তুমি যে আছো, তোমার কাস্টমাইজ করব। এরকম করে আমরা অনেক সময় কি করি, নামের সাথে ফলো করি, মানে পিতার নামটা কি, পুত্রের নামটা কি, বা মানে মোদ্দা কথা হলো চাইল্ড প্যারেন্টের নামটা কি। তো সেজন্য এগুলোর একটা নাম আছে। যখন কোনো অভ্যন্তরীণ ইন্টারনালি হবে তখন সে হবে চাইল্ড, আবার যে বহির্ভূত বা তার ভিতরে কিছু থাকবে সে হবে প্যারেন্ট। আবার কেউ যদি একই কাজ করে, যেমন এই যে দেখেন বডি, বডি কিন্তু সেম দুটোই আছে, সে কিন্তু কার প্যারেন্ট, H1 এর প্যারেন্ট, আবার কিন্তু সে কার চাইল্ড, HTML চাইল্ড। তার মানে সে কিন্তু একাই দুইজনের দায়িত্ব পালন করতেছে। তো সেই জন্য এই ট্যাগগুলোকে প্যারেন্ট ট্যাগ, চাইল্ড ট্যাগও বলা হয়ে থাকে। যেমন এই হলো এখন সর্বনিম্ন চাইল্ড ট্যাগ, এর কোনো কি নাই, এর আর কোনো চাইল্ড নাই, কারণ এটা হলো কন্টেন্ট, এটা কোনো ট্যাগ না কিন্তু। হ্যাঁ, এগুলো লেখা, লেখা কখনো কি হয় না, ট্যাগের অন্তর্ভুক্ত হয় না, চাইল্ডের বিষয়ে পড়ে না। ওকে, তো ডম আমরা বুঝলাম। আমরা এরপরে প্যারেন্ট ট্যাগ, চাইল্ড ট্যাগ জিনিসটাও কমপ্লিটলি বুঝতে না পারলেও একটা আইডিয়া হলো, এটার ব্যবহারগুলো আমরা CSS এর সময় দেখব কিভাবে করা হয়। এখন আমি যেটা করব সেটা হলো যে আমরা যে এখানে কোড করেছি সেখানে কিছু আমি মিসিং করেছি গত ক্লাসে। সেটা হলো নাম্বার ওয়ান, আমি এই যে HTML এর উপরে কিন্তু আরেকটা জিনিস লিখতে হয়, সেটাকে বলা হয় ডকুমেন্ট টাইপ। এটা কি জিনিস? এটা মানে হলো যে আপনি যে HTML5 ব্যবহার করতেছেন, এই HTML5 ব্যবহারের একটা ডিক্লিয়ারেশনকে বলা হয়
কি ডকুমেন্টেশন। সেটা কিভাবে লেখে, লেস দেন আশ্চর্যবোধক চিহ্ন, এখানে লিখতে হয় ডক টাইপ, এরপরে স্পেস দিয়ে HTML। ঠিক আছে, তো এখন ডক টাইপের ফুল ফর্ম হলো ডকুমেন্ট টাইপ, আর এখানে লিখতে হয় HTML। এরপর আরেকটা জিনিস কিন্তু দিতে হয়, এখানে HTML এর সাথে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হলো আপনার ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি। আপনার ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি, সেটার জন্য আমাদের এখানে লিখতে হয় ল্যাং। এখন কথা হলো ল্যাঙ্গের সাথে এখন পরিচিত হইতে হলে আপনাকে নতুন একটা জিনিস শিখতে হচ্ছে, সেটা হলো HTML ট্যাগের ভিতরে দেখেন আরো ট্যাগ। আচ্ছা, এটা একটু পরে যাই, এটার একটু ডিসকাশন আছে। গত ক্লাসে আমরা এত সুন্দর একটা কোড করেছিলাম, তাই না? এই যে কত সুন্দর কোড করেছিলাম, এটার রেজাল্টটা যদি আমি দেখতে চাই, রেজাল্ট কিন্তু চলে আসছে। এখানে আমার সর্বোপরি একটা কোয়েশ্চেন আসে, সেটা হলো আপনি এখানে কিন্তু কিছু অনেক রকমের গ্যাপিং দিচ্ছেন। এই যে এখানে একটা গ্যাপ আছে, তাই না? অনেক বড় বিশাল একটা দুইটা ট্যাবের গ্যাপ। দুটো ট্যাব মানে একটা ট্যাবের সমপরিমাণ জায়গা হলো 5টা স্পেস। কয়টা স্পেস? 1 2 3 4, 4টা, কোনো কোনো জায়গায় 5টাও হয়ে থাকে। 4টা স্পেসের সমন্বয়ে কি হয়, একটা ট্যাব তৈরি হয়, মানে ট্যাব সাইজ। এখন কথা হলো এই সাইজগুলো যে আমি এখানে নিচ্ছি, বা ফর এক্সাম্পল এই যে দুই হেডিং এর মাঝখানে যে আমি অনেকগুলো সাইজ নিলাম, অনেক বড় একটা স্পেস নিলাম, এখন কথা হলো এই স্পেসটা কি এখানে ধরবে? এখানে ধরবে না। কেন ধরবে না? কারো কোনো এটার কোনো ডেফিনিশন আছে কারো কাছে? আচ্ছা, হোয়াইট স্পেস কাউন্ট করে না। রিজনটা স্যার বলা যাবে কি পসিবল? রিজনটা কেন? আচ্ছা, ধরবে না, খুব সুন্দর আনসার, ঠিক আছে, কিন্তু কেন, রিজনটা আমরা এখন জেনে নিই। HTML4 যখন ছিল তখন সেটা ছিল হলো নর্মালি এলিমেন্টস, নর্মাল এলিমেন্টস, কিন্তু বর্তমানে HTML5 যেটা, সেটা হলো সিম্যান্টিক এলিমেন্টস। সিম্যান্টিক এলিমেন্ট মানে কি? তার মধ্যে আপনি এখন যত রকমের ইনস্ট্রাকশনই আপনি দেন না কেন, সেটা কি হবে, সেটা কোডিং এর মাধ্যমে বলতে হবে। আপনার এখানে দুটো মানে একটা স্পেসের বাহিরে আরো একটা স্পেস অতিরিক্ত দরকার, তখন আপনাকে এইভাবে লিখলেও হবে না, আপনাকে এখানে একটা স্পেসের জন্য একটা ট্যাগ আছে, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। তার মানে বুঝুন যে স্পেস দেওয়ার জন্য একটা ট্যাগ কোড অ্যাভেলেবল আছে HTML এ। তার মানে হলো আপনি যে এখানে যদি অতিরিক্ত কিছু ইয়া দেন, যেমন আমি এটা এখানে কি দিলাম, অতিরিক্ত স্পেস দিলাম, এই স্পেস কিন্তু শো করবে না। কারণ এটা কি, এটা হলো আমাদের HTML এর যতগুলো ট্যাগ আছে সেগুলো সিম্যান্টিক এলিমেন্টস, মানে আমাদের মেশিন রিডেবল এলিমেন্ট। প্রতিটা জিনিস মেশিন রিড করতে পারে, এবং যেগুলো অপ্রয়োজনীয়, যে ইনস্ট্রাকশনের বাহিরে আসতেছে, বহির্ভূত জিনিসগুলো সে কখনোই রিড করে না, সেইগুলোকে ইগনোর করে। তো এই জিনিসগুলো আমাদের জন্য ছোটখাটো বিষয় যদিও, তারপরে জানাটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা এখানে প্রাথমিকভাবে অনেকগুলো কাজ করেছি, হেডলাইন নিয়েছি, প্যারাগ্রাফ নিয়েছি। হেডলাইন আমি আজকে একটা রাখি। এখন কথা হলো এখানে একটা মজার জিনিস হলো, আপনি যখন হেডিং 1, হেডিং 2, H2, H3, H4 নিচ্ছেন, প্রতিটার মধ্যে পার্থক্য কিসে আছে? সাইজের পার্থক্য। এখন কথা হলো সাইজ পার্থক্য, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে না যে HTML দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করতে পারি, HTML দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করি, তাহলে এই যে সাইজের বিষয়টা, যে কার কতটুকু সাইজ হবে, তো সেটা তো HTML কাজ না। HTML কাজ হলো স্ট্রাকচার তৈরি করা, তাকে হেডলাইন আনার কাজ হলো হেডলাইন আনবে সে, তার প্যারাগ্রাফ আনার দায়িত্ব, সে প্যারাগ্রাফ আনবে। তো তার মধ্যে যে এই কাজগুলো যে হচ্ছে, সাইজিং ডিফারেন্স, এগুলো কেন হচ্ছে? এখন বিষয়টা আপনি ক্লিয়ারিফাই করে বোঝার জন্য আপনি একটু কাজ করেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট চলে যাবে। এই ইনস্পেক্টটা মানে হলো আমাদের ডেভেলপার অপশন। কি অপশন? ডেভেলপার অপশন। নর্মালি আপনাদের ইনস্পেক্টরটা এরকম আসবে না, এরকম আসবে অনেকটা, মানে সাইডে আসবে। তো এটা আপনাদের জন্য ওকে, কোনো সমস্যা নাই। এখানে দেখেন, আপনি একটু নিচে বডির বাইরে যান, এই যে H1 নামক একটা জিনিস আছে। যখন আপনি H1 কে ক্লিক করতেছেন, তাই না, এই যে H1 কে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন বাম পাশে কিন্তু H1 যতটুকু জায়গা জুড়ে আছে সে ততটুকু জায়গাকে কালার করে দিছে, এবং এই H1 এর ভিতরে দেখেন কিছু ডিজাইন আছে, নতুন জিনিস, তাই না, কোনো আমাদের HTML কোডের সাথে মিলতেছে না। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন তো, এখানে যতগুলো কোড আছে এই কোডগুলো হলো ডিফল্ট, মানে এই কোডগুলো কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন আপাতত চাইলে। তার মানে হলো HTML আপনি যতই কিছু করেন না কেন, HTML কাজ হলো স্ট্রাকচারাইজই করা। HTML কাজ শুধুমাত্র স্ট্রাকচার করা। বাকি যদি অতিরিক্ত কোনো ইমপ্যাক্ট বা বাকি অতিরিক্ত কোনো ডিজাইন যদি তার উপর ইমপ্লিমেন্ট হয়, তাহলে বুঝে নেবেন সেটা CSS এর মাধ্যমে হচ্ছে, কিন্তু সেটা ডিফল্ট। এটা আমি চাইলে কোনো এটার মধ্যে কোনো কি করতে পারি, এখানে আমার কোনো হাত নাই। এই যে দেখেন আমি ক্লিক করতেছি, কোনো কাজ হবে না এখানে,
কিন্তু যদি অন্য কোনো কাজ আমি সিএসএস দিয়ে করতাম তখন এখানে কিন্তু আমি কাস্টমাইজও করতে পারতাম। ঠিক আছে, তার মানে হলো আপনি এখানে একটা জিনিস ক্লিয়ার, যে যেখানে কি হচ্ছে এই যে সাইজের ডিফারেন্টটা আছে, এই সাইজের ডিফারেন্টও এক প্রকার কি, তাহলে এটাও এক প্রকার সিএসএস এর কাজ। আপনি জানেন না সিএসএস দিয়ে কাজ করতেছেন, অথচ আপনি সিএসএস দিয়ে কিন্তু অলরেডি কাজ করতেছেন, কিন্তু সেটা আপনার অগোচরে হচ্ছে। ওকে, এখানে দেখেন একটা জিনিস আছে, সেটা হলো ফন্ট সাইজ। ফন্ট মানে লেখার যেটা হলো উচ্চতা বা লেখার সমতা কতটুকু। এখানে আছে 2em। 2em মানে কি? আমরা হয়তো বেশিরভাগই পিক্সেলের সাথে পিক্সেল বলে ইঞ্চির সাথে পরিচিত, তাই না? মিনিমাল যেটা ইঞ্চি। এখন কথা হলো ইঞ্চিটা যদি আমরা ব্যবহার করতে চাই কোথাও, সেই ইঞ্চিটা কিন্তু আমাদের ডিজিটাল ডিসপ্লেতে অনেক বড়। ফর এক্সাম্পল আপনি এখন বললেন যে আমি জাস্ট একটা ছোট একটা কাজ দেখাই, ছোট একটা কাজ এখানে আপনাদের ইগনোর করা উচিত, আপনাকে এখানে মনে রাখাও দরকার নেই। দিস ইজ হেডিং। এই হেডিংটাকে আমি কি করলাম, একটু সিএসএস দিলাম, সিএসএস একটা ঝলক দিলাম, বললাম যে ফন্ট সাইজ ও যেটা দিছে ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি, তাই না? 1 ইঞ্চির ইয়া হলো IN, শর্ট ফর্ম। একটু খেয়াল করেন কোনো চেঞ্জ আসে না, রিলোড করি, দেখেন তো ফাইলটা কত বড় হয়ে গেছে। তার মানে আপনি যদি ইঞ্চিতে কাজ করতে চান তাহলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, কারণ আপনাকে ডিসিমাল পর্যন্ত চলে যেতে হবে, মানে ওই যে ফ্লোটিং ডাটা ওই যে ডটে চলে যাবে, তাহলে কত হবে ধরেন 0.123 ইঞ্চি এরকম, মানে একবারে ডিপলি চলে যেতে হবে। তার মানে আপনাকে এটা একটা কষ্ট কিন্তু, তাই না? আপনি এখন এখানে পয়েন্ট কিভাবে আপনি ডিসক্রাইব করবেন? তো সেজন্য আমাদের ডিজিটাল ডিসপ্লের জন্য আমরা কিন্তু এই ইঞ্চি সাইজকে গ্রহণ করি না। এবং এই ইঞ্চি বা এই সাইজ, মানে এখানে কত প্রকারের সাইজ আছে, এই সাইজগুলোকে আমাদের ভাষায় বা আমাদের সিএসএস এর ভাষায় বলা হয় ইউনিটস। কি বলা হয়? ইউনিটস। এখানে আমি এটাও নোট করে দিচ্ছি, ইউনিটস ইজ ইকুয়াল টু অল কাইন্ড অফ বলা যাবে না, এখানে বলা যাবে যে মানে সাইজের বিভিন্ন ধরনাবলী, মানে সাইজকে কিভাবে ধরা যায়। যেমন আমাদের বাংলাদেশে কি কেজিটা অনেক বেশি পপুলার, বিদেশে সেটা পাউন্ডে বেশি পপুলার, তাই না? 1 কেজি ইজ ইকুয়াল টু 2 পয়েন্ট কতটুকু জানি পাউন্ড হয়, 5 কেজিতে হয় 11 পাউন্ড। তাহলে মোটামুটি আমরা যে জিনিসগুলো কিন্তু ক্লিয়ারিফাই করে বুঝতে পারছি, ইউনিটস মানে হলো অল কাইন্ড অফ সাইজ, মানে সাইজের বিভিন্ন ধরনের প্রকারভেদ। এখন কথা হলো এই সাইজগুলো কি কি, এটাও তো আমাদের জানা উচিত। এখন কথা হলো ইউনিটস লিখে যদি আমরা একটু সার্চ করি, ইউনিট সিএসএস, এই যে এখানে দেখবেন যে অনেক রকমের ইউনিটস আপনাদের আছে, বাট এটা আজকে আপনাদের কাজ না। আপনাদের কাজ হলো জাস্ট এটা আমি দেখানোর রিজনটা হলো এতটুকুই যে এখানে যে ডিফল্ট কিছু সাইজ আপনি দেখতে পাচ্ছেন, কত H1 H2 তে একটা ডিফল্ট সাইজ দেখতে পাচ্ছেন, এই ডিফল্ট সাইজগুলোকে ডিফাইন করে নিয়ে আসা, কোন সাইজ কতটুকু জায়গায় নির্ধারণ করা হয়েছে। যেমন এখানে আমি এটা বলছি এটা কত ইএম আছে, 2 EM আছে। যেমন আবার আরেকবার রিভাইজ করি, এই যে এখান থেকে আমি কি করলাম, এই যে H1 কে ডাকলাম, কত আছে 2 EM, H2 দেখলাম 1.5 EM, দেখেন ছোট হচ্ছে কিন্তু আস্তে আস্তে। তারপর আপনি বুঝতে পারছেন যে এগুলোর প্রতিটাই কি আছে, একটা নিজস্ব সাইজ আছে, সেটা কত, সেই সাইজটাকে আমাদের পিক্সেল ইউনিটে চেঞ্জ করা। পিক্সেল কি জিনিস? পিক্সেল মানে হলো বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় একটা ইউনিটস হলো পিক্সেল। তার মানে ইঞ্চি যেহেতু অনেক বড়, তা দিয়ে কাজ করা কষ্টসাধ্য, সে জায়গায় আমরা পিক্সেল দিয়ে খুবই সংক্ষিপ্ত ওয়েতে করতে পারি। যেটা আমাদের মনে করেন যে 1 ইঞ্চি, সেটা আমাদের পিক্সেলে হয়ে যায় 96 পিক্সেল। তার মানে 1 ইঞ্চি ইজ ইকুয়াল টু কত, 96 পিক্সেল। তার মানে আপনি বুঝতে পারছেন যে পিক্সেলের ইয়াটা ডেসক্রিপশনটা অনেক বড়। আমরা চাইলে সেখান থেকে কি করতে পারবো, পিক্সেল ওয়াইজ কাজ করতে পারবো। ওকে, তো আজকে কিন্তু বেশিরভাগ কথা আমি এই যে এতক্ষণ যা আলোচনা করছি বেশিরভাগই থিওরিটিক্যাল, এবং এগুলো আপনি লিখে রাখতে পারলে ভালো, কারণ ভবিষ্যতে এগুলো নিয়ে ডিসকাশন করব, আপনাদের মাথায় এটা তখন কি হবে, বাড়ি খাবে যে হ্যাঁ এরকম একটা কথা আমি বলছিলাম। সেজন্য মনোযোগ সহকারে একটু শুনে নিয়ে। ওকে, তো এখন আমরা ক্লাস ইয়াই করতে পারিনি, আমরা এখন কি করব, এখানে হেডিং ট্যাগ নিয়েছি 6টা নিয়েছি, এখন আমার 6টা লাগবে না, আমার একটা হলে যথেষ্ট। আমি প্যারাগ্রাফটাকে একটু বড় করি, আরো বড় করে ফেলি, কপি করলাম, কপি করে পেস্ট 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 পেস্ট, ঠিক আছে? মোটামুটি অনেক বড় একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। এখন যদি আমি একটু রিলোড করি, আশা করি চলে আসার কথা। রিলোডস, এই যে দিস ইজ প্যারাগ্রাফ, অনেক সুন্দর মানে
জিকির করতে আসছে, জিকির জিকির জিকির। ওকে, এখন আমি চাচ্ছি যে এটার ভিতরে কিছু কার্যক্রম আমি করব HTML কোডিংকে ব্যবহার করে। কি কি কার্যক্রম করা যেতে পারে? দিস ইজ প্যারাগ্রাফের মধ্যে আমি বললাম যে অন্যান্য লেখার চেয়ে একটু যদি আমি একটু মোটা করতে পারতাম, লেখার একটু কি হবে, গাঢ় মোটা হবে। তো আমাদের HTML ভাষায় তার জন্য একটা ট্যাগ রয়েছে যেটাকে বলা হয় স্ট্রং ট্যাগ। কি ট্যাগ? STRONG, স্ট্রং। যতটুকু করবেন ততটুকু কি হয়ে যাবে, শেষ করতে হবে। আচ্ছা, STRONG, স্ট্রং। তাহলে দেখেন, এই যে দেখেন সবগুলো লেখার সাইজ সেম, কিন্তু এই একটাই মাত্র লেখা যে লেখাটা কি একটু মোটামুটি বড়। আচ্ছা, এটাকে আপনি একটু ইগনোর করেন, আমরা একটা কাজ করি, আমরা একটা নিউজ পেপার থেকে একটা নিউজ নিয়ে আসি। কোনটা নেওয়া যায়? ইংরেজি হলে ভালো হতো যদিও। আচ্ছা, বাংলা কন্টেন্ট নিয়েও কাজ করতে পারবো। ধরেন করোনাটাই নেই। দেখেন তো একটা মূলত আমরা তো এত সুন্দর এখন ওয়েবসাইট তৈরি করবো, আমরা জাস্ট ব্লগিং করবো। একটা ব্লগে কি কি প্রয়োজন পড়ে? সর্বপ্রথম একটা ব্লগে সর্বপ্রথম একটা হেডলাইনের প্রয়োজন পড়ে, আর একটা ইমেজের প্রয়োজন পড়ে, আর ওই ব্লগের একটা ডেসক্রিপশন প্রয়োজন পড়ে, তাই না? এখন ধরেন আমি এখন ডেসক্রিপশনটাকে কপি করলাম, ডেসক্রিপশনটা কপি করলাম, এই যে এতটুকু কপি করে Ctrl+C। আমি এখন কি করলাম, এই প্যারাগ্রাফটাকে আমি যেখানে ইউজ করছি সেই জায়গাটাকে আমি এখন এখানে এটা দিয়ে দিলাম। আর এটা তো একটু অগোছালো, তাহলে আমি এটাকে একটু গুছিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের প্যারাগ্রাফে একটা সুন্দর প্যারাগ্রাফ কি হলো, গোছালোভাবে অ্যাড করলাম। আরেকটা হলো কি, হেডলাইনটা লাগবে, তাহলে আমি হেডলাইনটাকে একবারে অথেন্টিক দিয়ে দিলাম। এখন যদি আমি ফাইলটাকে রিলোড করে, আশা করি এটা চলে আসতে পারে, তাই না? এগুলোকে ডিলিট করে দিই, যেগুলো আমার দরকার নাই। এক সপ্তাহ পর করোনা একজনের মৃত্যু শনাক্ত 34, এটা সেটা দেশে করোনার এটা সেটা হয়েছে, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু একবার অথেন্টিক। এখন আমি চাচ্ছি কি এখান থেকে কিছু কার্যক্রম করব। যেমন এখানে সর্বপ্রথম দেখেন ডিসক্রিপশন বক্সটা কিন্তু অনেক গোছালো। এখানে যে একবারে শুরু, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এটার মতো, এখানে কিন্তু এরকমটা না, তাই না? এটা একবারে গোছালোভাবে একটু একটু করে আছে। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে এটা কতটুকু আছে। যেমন 24 ঘন্টার পরে লেখাটা কিন্তু আর পাশে নেই, সেটা নিচে চলে আসছে। আমি কি এভাবে একটা অ্যালাইন মেনটেন করতে পারবো কিনা, সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারবো। সেটা কিভাবে? তাহলে আমাকে সেটা এখন বলতে হবে যে 24 ঘন্টার পরে আমরা এখন এখানে একটা ব্লগ, একটা ব্রেক দিব। কি দিব? ব্রেক, লাইন ব্রেক যেটাকে বলে আর কি। যেমন 24 ঘন্টা, গত 24 ঘন্টায়, তাহলে এই যে গত 24 ঘন্টায়, এরপরে এখন ব্রেক দেবেন কি হবে, ব্রেক ট্যাগ আছে, ব্রেক ট্যাগের শর্ট ফর্ম হলো BR। দেখেন যখন আমি এটাকে সেভ করলাম, সেভ করার যখন আমি রিলোড করলাম, দেখেন তো 24 ঘন্টার পর লেখাটা কোথায় চলে গেছে, নিচে চলে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমি যদি এখন এখানে ব্রেক ট্যাগটা না দিয়ে যদি আমি নর্মালি যদি ইন্টারপ্রেস করতাম, কাজ কিন্তু করতো না, কারণ আমরা একটু আগে জানছি যে সেটা কিন্তু কাজ করতে পারে না। রিলোড দেন, এখন কোনো পরিবর্তন না, আগের মতোই আছে। তো সেই আমাদের কি করতে হবে, অলওয়েজ যখন আমরা কোনো কাজ করতে যাব, ছোট থেকে ছোট কোনো সিগনেচারও দিতে যাবো, সেটার জন্য আমাকে অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে। 24 ঘন্টার পর লেখাটা ব্রেক হয়ে গেছে, এরপরে এই যে 25 জনের শনাক্ত হয়, হয়ের পরে একটা কি আছে, এই যে শনাক্ত হয়, এখানে আমি একটা ব্রেক দিব। রিলোড, চেঞ্জ হয়ে গেছে। এরপর আবার কোথায় আছে, এরপর একটু বড় সড়ো গ্যাপ। তো বড় সড়ো গ্যাপ কিভাবে দেয়, যেমন এখানে দেখেন, এখানে তো বড় সড়ো গ্যাপ, এখানে শুধুমাত্র একটা লাইন গ্যাপ হয়েছে। আপনি চাইলে মাল্টিপল লাইনও ব্রেক দিতে পারেন। সেটার জন্য জাস্ট কি করতে হবে, ব্রেকটাকেই দুইবার ব্যবহার করতে হবে, যেখানে একবার ব্যবহার করছেন সেখানে কয়বার, দুইবার। তাহলে বিষয়টা দাঁড়ালো কি, এখানে একটা গ্যাপিং পেয়ে যাবেন, এই যে দেখেন। এরপর কোথায় আবার গ্যাপ আছে, সেম জিনিসটা আবার জানানো হওয়ার পরে এতে বলা হয় এর আগে গ্যাপ আছে। তাহলে আমি কি করলাম, এই দুই ব্রেকটাকে যদি আমি কপি করে এই যে এতে বলা হয় আগে দিয়ে দিই, তাহলে কি ব্রেক হয়ে যাওয়ার কথা। এবং আমি যতদূর দেখেছিলাম আশা করি আমারটা ততটুকু মিলে গেছে। তারপরে এখানে আবার আরেকটু জিনিস অগোছালো, তার জন্য কি আছে, এই যে পরীক্ষার বিপরীতে রোগী, কোথায় এটা, এই যে রোগী, এখানে আমার একটা ব্রেক দরকার, দুইটা ব্রেক দরকার নেই, একটা। দেখেন আমি যেভাবে চাইছি সেভাবে কিন্তু আমি কি করতে চাইছি, গুছিয়ে ফেলাইছি। কিন্তু কিভাবে,
এটা হলো এই ব্রেক ট্যাগের মাধ্যমে। শুধুমাত্র ব্রেক ট্যাগই যেরকম করতে পারে বিষয়টা তেমন না, এরকম অনেক ট্যাগ আছে তারা কি করে এটা সার্টেন নির্ধারিত কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন কথা হলো করোনা ওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। আমি চাচ্ছি করোনা ওয়ার্ডটাকে অন্যদের থেকে কি করার জন্য, একটু ডিফারেন্ট করার জন্য। তার জন্য আমরা কি করতে পারি, একটু মোটা করতে পারি। তো মোটা করার জন্য আমরা একটু আগেই দেখছিলাম স্ট্রং। এখন স্ট্রংটা যেহেতু আমাদের কতটুকু মোটা হবে, লেখা কতটুকু পরিমাণ মোটা হবে সেটার একটা নির্ধারণ করে এখানে আবার কি করে দিতে হবে, এন্ডিংও করে দিতে হবে। যখন আমি এন্ড করে দিলাম সাথে সাথে একটু রিলোড করে দেখি, দেখেন শুধুমাত্র করোনার যে লেখাটা সেটা কিন্তু খুবই বড় হয়েছে বা মোটা হয়েছে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটাই কিন্তু আছে। 24 ঘন্টায়, মানে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ, তাই না? 24 ঘন্টায় এতজন করোনা। তো এখন 24 ঘন্টাকে চাচ্ছি আমি একটু ইউনিক করার জন্য, মানে অন্যদের থেকে একটু ডিফারেন্ট যেন ফোকাস লাগে, সেটার জন্য আমি চাচ্ছি যে হাইলাইট করব। হাইলাইট কি জিনিস, আমরা যে বই যখন পড়তাম বইটাকে আমরা হলুদ কালি দিয়ে মার্কিং করতাম, তাই না? যে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পড়ালেখা আসতে পারে। যেমন সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিল, তাই না? তাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পিতার নামটাকে আমরা একটু নোট করে রাখি বা আমরা এটাকে দাগ দিয়ে রাখি, হ্যাঁ এটা পড়তে হবে। পরীক্ষার আগেই তো বই ধরা হয়, এর আগে তো বই ধরা হয় না, ওই সময়টা একটু যেন ফোকাস থাকে, চোখে পড়ে। তো তার জন্য আমরা তখন কি করি, এখানে আমরা একটা মার্কিং করি। আপনি চাইলে এই যে ওয়েবসাইটেও মার্কিং করতে পারেন। সেটার জন্য আপনাকে এখানে অবশ্যই কি করতে হবে, মার্ক নামক একটা ট্যাগ আছে, সেটা দিয়ে কতটুকু মার্কিং করবেন ততটুকুকে মধ্যখানে রেখে এই মার্ক ট্যাগটাকে শেষ করতে হবে। এখন যদি আমি একটু দেখি 24 ঘন্টা অ্যাজ ইউজুয়াল নর্মাল, যখনই আপনি মার্ক করছেন সাথে সাথে দেখেন তো 24 ঘন্টার লেখাটা কি হয়ে গেছে, হলুদ কালির একটা মার্কিং পড়ে গেছে। তাহলে কিন্তু অন্যদের থেকে আপনি কিন্তু এটাকে বুঝতেছেন যে 24 ঘন্টা এতজন মানুষ মারা গেছে। তার মানে এই যে পড়ার সময় আপনি এই জিনিসটা কিন্তু এখন ফোকাস করে পড়বেন। আচ্ছা, মৃত্যু হয়েছে, তাই না? মৃত্যু, আমি চাইছি এই মৃত্যুকেও কিছু ইউনিক কাজ করানো যাক। জি হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এখন হলুদ যদি না চাই, এখন যদি আপনি ইন্সপেক্ট করেন তাহলে আপনি যখন মার্কিং করলেন তখন যে দেখাবে যে আপনি মার্কিং করার কারণে অটোমেটিক্যালি কি হয়ে গেছে, এই যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার পড়ে গেছে এবং কালার পড়ে গেছে। তো আমরা একটু আগে বলছি যে সিএসএস আপনি যাই দেখেন না কেন কালারিং থেকে শুরু করে সব কিছু সিএসএস প্রোভাইড করে। এখন কথা হলো আমি তাহলে এটা কিভাবে করব, এটা করার জন্য আমার সিএসএস শিখতে হবে। তার মানে সিএসএস পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। সিএসএস জানলে শুধু হলুদ না, আমরা চাইলে লাল নীল ইচ্ছা মতো কালার পর্যন্ত আমরা নিজের মতো করে চেঞ্জ করতে পারবো। ওকে, এখন মৃত্যু যে ওয়ার্ডটা, আমি চাইছি মৃত্যু ওয়ার্ডটাকে কিছু ইউনিক ডিজাইন দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি চাইলে কি করতে পারি, লেখাটাকে বাঁকা করতে পারি। আমাদের ভাষায় বা কম্পিউটারের ভাষায় যেটাকে বলা হয় কি ইতালিক করা আর কি। তো ইতালিক করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, কোডের শরণাপন্ন। সে কোডটা হলো ইএম, মানে ফুল ফর্ম হলো এমফাসাইজ। শুরু করলেন, শেষও করতে হবে। দেখেন নর্মাল মৃত্যুটাকে একবার দেখে নেন, রিলোড করার পর দেখবেন যে মৃত্যুটা কি হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। নর্মালটা এরকম নর্মাল লেখা, কিন্তু মৃত্যুটা দেখেন একটু বাঁকা বাঁকা। তো এটা হলো কি আপনার এই যে মোটামুটি HTML কে ব্যবহার করে কিছু ইনস্ট্রাকশন আপনি কিভাবে তাকে প্রোভাইড করছেন। এরপর আপনি চাচ্ছেন যে অন্যদের থেকে আপনি একটা কোডকে একটু বড় রাখতে যাচ্ছেন, তার জন্য একটা ট্যাগ আছে যাকে বলা হয় বিগ। যেমন এর আগে এমফাসাইজ, এটা ফুল ফর্ম। তারপর আপনি চাইলে একবার দেখে নেন ট্যাগ ফুল ফর্ম, এই যে এমফাসিস এলিমেন্ট। ঠিক আছে, এখন কথা হলো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ইতালিক যেহেতু, তাহলে তো ইতালিকের জন্য আমরা আই দিয়েও কাজ করতে পারি। আমরা অনেকে হয়তো ফ্যামিলিয়ার আয়ের সাথে, তো সেটাকে বলা হয় শুধুমাত্র যদি আপনি আইও দেন, আই মানে ইতালিক, অনেকে এটা বুঝতে পারে, তাহলে সেক্ষেত্রে এটাকে দিলে এখানেও কাজ করবে। এই যে মৃত্যু কিন্তু এখনো বাঁকা, কিন্তু বিষয়টা হলো এখানে আই কেন দিচ্ছি না, কারণ হলো আইয়ের যে আপডেট ভার্সনটা সেটা হলো আমাদের HTML4 এ, আর বর্তমান সময়ে আই এর কাজ করে আইকনের জন্য। সেটা আমরা আজকে দেখবো না, সেটা আমরা ভবিষ্যতে দেখবো। আইকনের কাজ করার জন্য আমরা কি নেই, আইকে ব্যবহার করে থাকি। তা এখন যদি আমাদের ইতালিকের প্রয়োজন হয় ইএম ব্যবহার করি। এছাড়া আরো কয়েকটা আচ্ছা, আই এর যে পার্থক্যটা হলো এই উভয়ের মাঝে, আইটা হলো পুরাতন, ইএমটা হলো নতুন। এবং আইকে আর HTML5 এ ইতালিকের জন্য ব্যবহার করা হয় না, আইকে ব্যবহার করা হয় বর্তমান সময়ে আইকন। আইকন কি জিনিস,
আমরা হয়তো 6 থেকে 7 নম্বর ক্লাসে গিয়ে বিষয়টা বুঝতে পারবো। তো সেটা অন্য আরেকজন, মানে মোদ্দা কথা হলো HTML5 আই এর কাজটা অন্য আরেকজনের জন্য রিজার্ভ। তো সে আর ইতালিকের দায়িত্ব পালন করতে পারে না চাইলেও। যদি আপনি W3 স্কুলে যান, গত ক্লাসে যেভাবে গিয়েছিলাম, সেখানে এখন যদি আপনি ইতালিক এর জন্য আই কে ব্যবহার করতে চান, তখন সেখানে বলবে নট ফর HTML5, ইউজ এটা। HTML ট্যাগ রেফারেন্স, HTML অল ট্যাগস লিখে সার্চ করলে পাওয়া যেত। del GHI এই যে, ঠিক আছে। তো অনেক জায়গায় অনেকভাবে ইউজ করা যায়। এরপর আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা আমি এখনো শিওর না, একটু দেখে নিই, আগে চেক করি, অনেক আগে করেছিলাম সেটা। টাইটেল নামক একটা জিনিস ছিল, বাট ওটা কি কোনো কাজ হয় কিনা সেটা আগে একটু দেখি। না, কোনো কিছু দেখাচ্ছে না, 30 এর পরে লেখা চেঞ্জই হয়ে গেছে। জি, আচ্ছা, রাইটিং করার জন্য আপনি হয়তোবা যদি বাংলা জানেন তাহলে তো ভালো। যদি না জানেন, যদি বাংলা রাইট আপনার করতেই হয়, তাহলে বাংলিশ লিখতে পারেন। বাংলিশ লেখার জন্য ট্রান্সলেটর গুগল আছে, আপনি তাকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে। এই, হ্যাঁ অবশ্যই করবে। যেমন এই যে আমি এখানে লিখবো, ফর এক্সাম্পল এই যে আমি, এই যেখানে আমি লিখতেছি, আমি আজকে দ্বিতীয়, এই যে দ্বিতীয় ক্লাস, এই যে নিচ্ছি, এই যে অব্র শিখতে হবে আর কি। অ্যাটলিস্ট যদি অব্র শিখেন তাহলে আপনি কাজটা করতে পারবেন। যার যদি আপনি আরো যদি আপনি বিজয় শিখতে পারেন, আমি মনে হয় এটা পারফেক্ট। বাট আপনি এখন, তাহলে তো আরো ভালো, তাহলে আরো ভালো, তাহলে তো আপনাকে এত কষ্ট করে এগুলো করতে হচ্ছে না। আপনি বিজয় বানানো এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেমন যেখানে আপনি এখানে লিখলাম আমি, এই যে আমার এখানে কাজ করতেছে আজকে, করতে পারবেন স্যার। ওকে, আচ্ছা স্যার, নামাজের সময় হয়ে গেছে বোধ হয়, আমরা তাহলে একটা ব্রেক নিই, কি বলেন? আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হলো যে ইতালিকের কেন ব্যবহার আমরা করছি না এখন, আর আমরা ইএম কে কেন ব্যবহার করছি। তো অনেকগুলো বিষয়াদির কারণে আমরা কি করি না, এসব জিনিসগুলো আপাতত ইগনোর করে থাকি। ইতালিক ব্যবহার হয় না যেমন না, ইতালিক ব্যবহার হয়, কিন্তু সেটা কি ক্ষেত্রে, আইকনের জন্য ব্যবহার হয়, সেটা ভবিষ্যতে আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, তো এগুলো ছিল ছোটখাটো বিষয়াদি যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আরো কিছু ট্যাগ আছে যেগুলো আমরা বহির্ভূত কি করে থাকি, বিভিন্ন ধরনের ডিজাইনের কাজে ব্যবহার করে থাকি। যেমন 34 জন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, তাই না? তাহলে এখন আমি চাচ্ছি এই লেখাটাকে একটু আন্ডারলাইন করার জন্য, মানে একটু লাইনেবল করে দিব, যে অন্যদের থেকে একটু ডিফারেন্ট দেখার জন্য। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করতে পারি, ইউ, শুধু ইউ। শুরু করলেন, যতটুকু আপনার আন্ডারলাইন করা উচিত ততটুকু দেওয়ার পর সেটা আবার শেষ করে দিবেন ইউ দিয়েই। তো এখন যদি আমি একটু দেখি, রিলোড, দেখেন তো 34 জনের লেখাটা কি আসছে, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এরপরে আপনি চাচ্ছেন যে আমরা যেমন দেখি কোন একটা ইনফরমেশন ভুল হলে তখন সেটা কি করে, কেটে দেয়, কেটে দিয়ে এটা সঠিকটা কি হয় সেটা দেখায়। যেমন এখানে 25 জন, আমার মনে হচ্ছে এটা ভুল, এটা এখন হবে 27 জন। তাহলে এখন আমাকে এটা কি করতে হবে, এটা কেটে দিতে হবে। তাহলে যেটা কিভাবে কাটবেন, সেটা কাটার জন্য আপনি এখানে যেটা ইউজ করতে পারেন, ডিলেট। ডিলেটের শর্ট ফর্ম হলো ডেল। এখানে কি করলেন, শুরু করলেন, আর এখানে গিয়ে শেষ করলেন, ডিইএল, ডেল। শুরু শেষ করার পর এখন যদি আমি একটু রিলোড করি, দেখেন 25 জন কেটে গেছে। এখন আসল তথ্য কি সেটা আমাকে বলে দিতে হবে। বলে দিলাম, আমি এখানে এটাকে কপি করে, ধরেন আমি এটাকে এখানে দিয়ে দিলাম যে 25 জনের নাম মূলত ছিল মূলত 27 জনের, বাংলিশ দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। রিলোড, এই যে এরকম অনেক ট্যাগই আছে যেগুলো আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এখন কিছু ট্যাগ আছে যেগুলো আমরা সিএসএস এ, মানে বর্তমান HTML5 ব্যবহার করে থাকি না, বাট সেগুলো কার্যকর।
যেমন সোমবার, আমি চাচ্ছি সোমবার লেখাটা অন্য আরেকজনের থেকে ডিফারেন্ট হোক, তার জন্য আমি এখানে একটা ট্যাগ দিয়ে দিলাম বিগ। মানে হলো সোমবার লেখাটা কি হয়ে যাবে, অন্যদের থেকে একটু ডিফারেন্ট, মানে বড় হয়ে যাবে সাইজে, যদিও এটা কি না বর্তমানে HTML5 এ অ্যাকসেপ্টেবল না। তারপরে দেখেন অন্য লেখার থেকে এর লেখার সাইজটা কি তুলনামূলক বড়, এর সাইজ এরকম, এর সাইজ আরেকটু বড়। আবার ছোটও করা যায়, আপনি চাচ্ছেন যে 30 মে বিকেলে এই লেখাটাকে একটু ছোট করে দেবেন, সেজন্য এটার জন্য ট্যাগ আছে কি স্মল, SMALL স্মল। রিলোড করে দেখেন, এই যে দেখেন 30 মে লেখাটা সচরাচর অন্যদের থেকে স্মল হয়ে গেছে। আরো দুটো ট্যাগ দেখি, এরপর আমরা আবার নতুন টপিকে যাই। ধরেন আপনি, জি হুম 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 হ্যাঁ করা যায়, কিন্তু ওই ইতালিকের মতোই সেম রুলস, আমরা বোল্ড কি বি কে ব্যবহার করি না। HTML5 এর আপডেটের মধ্যে বি এর বদলে এখন স্ট্রং আসছে। ওকে, ধরেন আমি এখন আরেকটা H1 নিলাম, আমি এটাকে ডুপ্লিকেট করে এটাকে আমি কপি করে কাট করে নিয়ে নিচে নিয়ে গেলাম। এখন আমরা একটা কি শিখি, ওই যে বীজগণিত রাশি যেটা আমরা ক্লাস 8 এ পড়তাম বা 7 থেকে বর্তমানে হয়ে থাকে, সেটা হলো a+b² যে ইয়াটা সূত্রটা, a+b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হলো মূলত আমাদের একটা সূত্র। এখন এই সূত্রটাকে দেখার পর যদি আমি এখন একটু রিলোড করি, হ্যাঁ অনেক সুন্দর আসছে, কিন্তু স্কোয়ারগুলো উপরেটা দরকার ছিল না। সেটার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা ট্যাগ ব্যবহার করতে পারি যেন ওই টুটা বা স্কোয়ারটা যেন উপরে আসে, সেটাকে আমরা বলে থাকি সুপার স্ক্রিপ্ট ট্যাগ। তো এটাকে শর্ট ফর্মে সুপ লেখা হয়, SUP। ঠিক আছে, শুরু করলেন, যতটুকু করা হলো ততটুকু পরে এটা একবার শেষ করে দিলাম। এখন যতগুলো আসবে ততগুলো আমি কি করব, এই জিনিসটা ব্যবহার করব, এই যে a স্কোয়ার b স্কোয়ার। তাহলে কি হবে দেখেন তো, স্কোয়ারগুলো এখন কোথায় চলে গেছে, উপরে চলে গেছে। সেম প্রসেসেই আমরা যদি চাই নিচে নেওয়ার জন্য, যেমন পানির সমীকরণ যেটা, পানির রাসায়নিক যে ইয়াটা সেটা কি, সেটা হলো আমাদের H2O। আমি এখানে কি করলাম, H2O-টাকে নিলাম বড় অক্ষরে H2O। এখন এটা হলো পানির রসায়ন, কিন্তু টুটা কিন্তু সচরাচর স্বাভাবিকতভাবে সমান তলে থাকে না, এটা একটু নিচে থাকে। তখন এটা কি হবে, এখানে অবশ্যই আমরা একটা ট্যাগ দেবো যেগুলো নিচে যায়, সেটা হলো সাবস্ক্রিপ্ট। এরকম আরো অনেক ট্যাগ আছে যাকে ব্যবহার করার মাধ্যমে আপনার এরকম ছোটখাটো কিছু অ্যানিমেশন, ছোটখাটো কিছু কার্যক্রম আপনার দেখতে হবে। কিন্তু এই ট্যাগগুলো কিন্তু যদিও আমরা ব্যবহার করছি, নিজের কাছে মনে হচ্ছে HTML দিয়ে আমরা অনেক ডিজাইন করে ফেলছি, মূলত কিন্তু বিষয়টা তেমন না। আপনি যদি এটাকে ইন্সপায়ার করেন, দেখবেন যে এই টুটা নিচে নামার জন্য কিছু না কিছু তৈরি করা হয়েছে তারকে। এই যে সাবস্ক্রিপ্টের জন্য ফন্ট সাইজ দেখছেন স্মলার করে দিছে, তার মানে কিছু না কিছু CSS ব্যবহার হচ্ছেই। তার মানে আমাদের মধ্যে যত HTML যত কার্যক্রমই দেখি না কেন, তারপরও CSS এর হাত রয়েছে। ওকে, তো এরকম আরো অনেক ট্যাগ আছে HTML এর মধ্যে। গত ক্লাসে আমরা মেবি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম W3 স্কুল থেকে নেওয়া, তাই না? এই যে এখানে সব রকমের লিস্ট আপনারা দেখতে পাবেন। এখন আমরা একটু মডিউলটাতে একবার ফোকাস করি, ট্যাগ সম্পর্কে আমরা মোটামুটি ভালো আইডিয়া পেলাম। এখন এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো সিঙ্গেল এন্ড ডাবল ট্যাগ। সিঙ্গেল এন্ড ডাবল ট্যাগ কি, যেমন দেখেন আপনি এখানে একটা জিনিস কিন্তু কেউ নোটিস করেছেন কিনা আমি জানি না, আমরা এখানে কিন্তু মোটামুটি লেখাগুলোকে নিচে নামানোর জন্য একটা ট্যাগ ব্যবহার করছিলাম, তাই না? এই যে লেখাকে যেন নিচে চলে আসে, সেটা হলো আমাদের ব্রেক ট্যাগ। নর্মালি যতগুলো ট্যাগ আমি শুরু করেছি সবগুলো কিন্তু একটা এন্ডিং রয়েছে, তাই না? মার্ক, স্ট্রং, H1 টাইটেল, কিন্তু ব্রেকটা কি আমি শেষ করেছি? ব্রেকটা কিন্তু আমি শেষ করি নাই। ব্রেকটাকে শেষ না করেই আমি নতুন কাজ শুরু করেছি। তাহলে কি ব্রেকের কি কোনো ইয়া নাই, মানে এন্ডিং ট্যাগ নাই? মূলত বিষয়টা হলো ট্যাগের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে। একটা হলো সিঙ্গেল ট্যাগ, বা যেটাকে আমরা সিঙ্গেল টোন ট্যাগ বলা হয় আর কি, আমাদের HTML বা ওয়েবের জগতে সেটাকে বলা হয় কি সিঙ্গেল টোন ট্যাগ। মানে হলো যে ট্যাগের এন্ডিং করার প্রয়োজন হয় না। কনফিউজিং বিষয় যে এখন কিভাবে বুঝবো কোন ট্যাগের এন্ডিং ট্যাগ লাগে, কোন ট্যাগের লাগে না। খুবই সহজ, আপনি HTML অল সিঙ্গেল টোন ট্যাগ লিস্ট লিখে বের করবেন। এই যে HTML অল সিঙ্গেল টোন ট্যাগ, এই সিঙ্গেলটন ট্যাগ হাতে গোনা 10 থেকে 12টা, এর বেশি নেই। সেজন্য কনফিউজড হওয়ার কোনো মানে হয় না। একটু নিচে যান, এই যে এরিয়া বেস বিআর, এই যে আজকে বিআর ইউজ করলাম, বিআর
একটু পরে আমরা ইমেজ আনবো, ইমেজটাও কি সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, তো এটা হলো আমাদের মূলত নর্মালি যেসব ট্যাগগুলো আমরা ব্যবহার করে থাকি সিঙ্গেল। এই যে এখান থেকে 12 থেকে 13টা আছে যেগুলো কি সিঙ্গেলটন ট্যাগ। এর মধ্যে বাকি যা আছে, এছাড়া বাকি যাগুলো আছে সবগুলো কি শুরু করলে শেষ করতে হবে। আর HTML4 একটা আপডেট ছিল, সেটা হলো যেগুলো সিঙ্গেল ট্যাগ সেগুলোকে আপনি চাইলে এই যে শেষে একটা স্ল্যাশ দিয়েও করতে পারেন। এটা HTML4 এর আপডেট। HTML5 এটাকে অ্যাপ্রিসিয়েট করে, বাট না করলেও কোনো সমস্যা নাই, আর আমরা এটা করি না। ঠিক আছে, এই যে ব্রেকের পিছনে আপনি একটা স্ল্যাশ দিলে সেটা কি, সেটাকে তার একটা সিঙ্গেল ট্যাগ যেহেতু সে তার একটা ইন্ডিং ট্যাগ হিসেবে একটা ধর্তব্য দেয় আর কি, বাট আপনি এটা ইগনোর করতে পারেন। ওকে, তো এই ডেফিনিশনটা হলো এখানে এরকম সিঙ্গেল ট্যাগ মানে হলো যে ট্যাগগুলোর এন্ডিং ট্যাগ হয় না, যেমন ব্রেক, একটু পর আমরা দেখব ইমেজ, এগুলোর এন্ডিং সিঙ্গেল ট্যাগ। আর ডাবল ট্যাগ যেগুলোর শুরু হয় শেষ হয়, শুরু শেষ সব কিছু আছে। ওকে, HTML কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কমেন্টস কি জিনিস? কমেন্টস মানে হলো ধরেন আমরা অনেক সময় বই পড়ি, তাই না? বই পড়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদের বুঝে আসে না, যেমন একটা জিনিস বুঝে আসলো না, তখন দেখলাম যে তখন অনেক বইতে থাকে কি, ওই বইটাতে তখন ওই জিনিসটার ডেফিনেশন হিসেবে তারা 1, 2 এরকম একটা নাম্বারিং দেয়, এবং নিচে একটা কি দেয়, একটা জায়গা নির্ধারণ করে দেয় যে এটা ডেফিনেশন, তাই না? এরকম অনেক বই আমরা পড়ে থাকি যে ওয়ার্ড ডেফিনেশন, বা এটা মূলত বা এই ওয়ার্ড ব্যবহার করার দ্বারা লেখক কি বুঝাইতে চাইছে। তো এটাকে মূলত আমরা কি করি, যেমন বইয়ের মধ্যে এটাকে যেমন আমরা একটা এটা কি একটা বাংলা নাম আছে সুন্দর, এটা খুব বাংলা ওয়ার্ড আছে, এটাকে বলে আমার মাথায় আসতেছে না। হ্যাঁ, টিকা, রাইট, টিকা, ধন্যবাদ স্যার, টিকা বলা হয় এটাকে। তো HTML কোডের মধ্যে যদি আপনার এরকম কোনো টিকা রাখার প্রয়োজন হয়, সেটা হলো কমেন্ট করা HTML এর ভাষায়। এখন ধরেন এই দুটো জিনিস কিন্তু আমার টিকা, তাই না? আমি এখানে দুটো জিনিস নিয়ে ডিসকাশন করছি, ডম নিয়ে ডিসকাশন করছি, ইউনিট নিয়ে ডিসকাশন করছি। এগুলো তো আমি এখন চাইলে ডিলিট করতে পারি না, ডিলিট করে দিলে এগুলো আপনি ডেফিনেশনটা ভুলেও যেতে পারেন, তাহলে এটা আমার কি খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এটা যে আপনি এখানে লিখছেন, লেখার কারণে কিন্তু এখানে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে না, ডম আসছে, ইউনিটস আসছে। এখন আমি চাচ্ছি যে এখানে আমি কোডও রাখবো, কিন্তু এখানে কোডেই শো করবে, এইখানে আর আসবে না, রেজাল্টে আর আসবে না। এরকম কি করা যায় কিনা? এরকম করা যায়, এবং এটাকেই আমাদের ইন্ডেক্সের জন্য টিকা, বা আমাদের কোডিং এর জন্য টিকা, আর আমাদের ভাষায় এটাকে কি বলা হয়, কমেন্টস বলা হয়। এখন কমেন্টস করার জন্য একটা নির্দিষ্ট ট্যাগও আছে, যেমন এই যে আপনি যদি HTML অল ট্যাগসে যদি যাইতেন, বা এটা সর্বপ্রথম যে ট্যাগটা আছে HTML অল ট্যাগস, এই যে সর্বপ্রথম যে ট্যাগটা আছে এটা কি, ডিফাইন্স এ কমেন্ট। তার মানে সে কি করে, কমেন্ট ডিফাইন করে। তাহলে এটাকে কিভাবে লিখবো, দেখেন এখানে বলতেছে আপনাকে যদি ডিফাইন কমেন্ট করতে হয়, তাহলে এখানে এই জিনিসটা করতে হবে, লেস দেন স্ল্যাশ দুটো হাইপেন, এরপরে মাঝখানে কি লেখা রাখবেন সেই লেখা রেখে দুটো হাইপেন গ্রেটার দেন। এখন আমি যদি করি লেস দেন আশ্চর্যবোধক চিহ্ন এক্সক্লেমেটরি সাইন দুটো হাইপেন, এটার মাধ্যমে আপনি কি করলেন, আপনি শুরু করলেন, কি শুরু করছেন, কমেন্ট করা শুরু করছেন। এখন আপনি যে শেষ করেন নাই, এখানে আপনি যাই করি না কেন, আমি এখান থেকে নিচ পর্যন্ত যা করবো সবগুলোই কিন্তু কি এখন কমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এটার একটা বন্ধ করতে হবে, যেহেতু এটা একটা ডাবল ট্যাগ, তাহলে এই যে দুটো হাইপেন গ্রেটার দেন। এতটুকুর মাধ্যমে আপনি কি করলেন, আপনার যে টিকাটা সেটা আপনি রেজাল্ট থেকে হিডেন করে ফেলবেন। এখন আমি একটু কাইন্ডলি আপনাদেরকে মিউট করে দিচ্ছি, আপনাদের কিছু নয়েজ আসছে। ওকে, এখন দেখেন হ্যালো বাংলাদেশে আমি যদি একটু রিলোড করি, দেখেন তো ডম লেখাটা এতক্ষণ ছিল নিচে থেকে, এখন কিন্তু সেটা হিডেন হয়ে গেছে। এখন কথা হলো এই জিনিসটাকে বলা হয় আমাদের টিকা বা কমেন্টস। এটা বিভিন্ন, এটা ডিজাইনটা বিভিন্ন ইয়াতে ল্যাঙ্গুয়েজে গেলে বিভিন্নভাবে হয়ে থাকে, বাট কমেন্টস নামে প্রতিটা ল্যাঙ্গুয়েজে কমেন্টস নামে কিছু জিনিস থাকে। ঠিক আছে, এটা একটা কমন জিনিস, CSSও পাবেন। হ্যাঁ, বলে ফেলেন। সেটা শো করবে, কারণ এখন যে বিষয়টা হলো সেটা হলো HTML, আমি একটু আগে বললাম যে খুবই কি সেন্সিটিভ একটা এরিয়া, আপনি এখানে স্পেস দিলে স্পেস নিচ্ছে না, বাট আপনি যদি এখানে কোনো লেখা দেন লেখা শো করে, কিন্তু সেই লেখাটাকে সে তাকে আপনি যদি ধরেন ফর এক্সাম্পল আপনি এই যে এখানে কিছু লিখছেন, ঠিক আছে, এই লেখাটা কিন্তু কি আপনার এখন আউট অফ ইয়া না, কোনো কোডের বাহিরে। এই ট্যাগটাকে যদি আপনি কপি করেন, কপি করে যদি আপনি এখন
W3C ভ্যালিডেশন, যেটা আমাদের 3 নম্বর ক্লাসে রয়েছে। এই যে কম্প্যাটেবল কোডিং কিভাবে করতে হয়, এটা আমি আজকে দেখে দিচ্ছি। W3C ভ্যালিডেশন নামক একটা কোড আছে, আপনার কোডের স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটা কি করে সে ভ্যালিডেশন করে, ঠিক আছে। এই যে W3C ভ্যালিডেটর, আপনি যদি জাস্ট এখানে যদি আপনার কোডটা এই যে ডাইরেক্ট ইনপুটে গিয়ে আপনি আপনার কোডটাকে দেন, সাথে চেক করেন, দেখবেন যে সে কিছু ইরর আপনার চোখের সামনে নিয়ে আসবে। কি বলতেছে? সর্বপ্রথম ইরর, HTML এর ভিতর আমি ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দিইনি। এই যে দেখেন তো, স্টার্ট ট্যাগ বডির ভিতরে বডি আছে, কিন্তু এই লেখাটা কারো আন্ডারে নাই, ঠিক আছে। তার মানে দেখেন এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু সে নিয়ে আসছে। এখন তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে এখন ওইভাবে কাজ করতে হবে। এই যে এখানে সে বলে দিচ্ছে, এগুলো আলাদা বিষয়। এগুলো কেন আসতেছে? কারণ আমরা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করিনি, তার জন্য এখানে বাংলা লেখা, যেহেতু বাংলা লেখা পড়তে পারতেছে না, ল্যাঙ্গুয়েজ বলে দিতাম তাহলে সে আর এই কাজটা করতো না। হুম 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 হুম, রাইট। হ্যাঁ, অবশ্যই লিখতে পারবেন, কিন্তু সেই লেখাগুলোকে লিখতে পারবেন। যেমন এই যে এখানে তো লেখা আছে, নর্মাল লেখাও আছে, কমেন্ট লেখাও আছে, সব রকমের লেখা আছে, আপনি করতে পারবেন। বাট আমরা অনেক সময় কাজ করে থাকি যেগুলো আমাদের দরকার পড়ে না। যেমন আপনি যদি সেম কস্ট হয়, আজকে হয়তো 14 লাইনের কোড, আপনি এটা 2000 লাইনের কোড করে তারপর আপনি এখন কোনো কারণে 1 বছর পর আপনি এটাকে রিভিশন দিচ্ছেন, তখন কিন্তু অবশ্যই আপনি একটু বুঝতে অসুবিধা হবে। সেক্ষেত্রে কমেন্ট সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি একটু মেমোরাইজ বা আমরা ওই যে ইয়া করে রাখতাম, মার্ক করে রাখা মতো, যে এখানে না কোনো অসুবিধা নেই, শো করছে, আমি চাইলে এটাকে কমেন্ট করতেছি, কোনো সমস্যা নেই। না কোনো অসুবিধা নাই, বাট এটা এর রুলস এর বাইরে। কাজ করবে, কিন্তু এটা রুলের বাইরে, আপনি চাইলে একটু অনেক কিছুই করাতে পারেন। কমেন্টসে নোটপ্যাড প্লাস প্লাসে কিবোর্ডে কোনো শর্টকাট নাই, এটা পুরোটা নিজের হাতে লিখতে হবে। যখন কোনো অন্য কোনো এডিটরে যাব তখন আমরা এই ইয়াটা পাবো আর কি, কমেন্টসের শর্টকাট কীভাবে করতে, আদার্স এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। তাহলে এখানে যে বিষয়টা হলো, কমেন্ট কি কাজ করছে? কমেন্ট কাজ করছে হলো আমাদের যে কোনো কন্টেন্ট যদি আমি চাচ্ছি রাখতে, বাট আমি চাচ্ছি না শো করাতে, তখন সেটা আমরা চাইলে হয় কি করতে পারবো, হিডেন করে দিতে পারবো। কিন্তু হিডেন বলতে গেলে যেটা একবারে হিডিয়াস হয়েছে বিষয়টা তেমন না, আপনি ইন্সপেক্ট করলেও কিন্তু আপনি যেখানে কিছু কমেন্ট করছেন সেটাও কিন্তু সে বলে দেয়। এই যে দেখেন, দেখছেন এখানে কিন্তু সে বলে দিচ্ছে এখানে আপনি একটা কমেন্ট করছেন, তো এটা তারপরে হিডিয়াস বলা যায় না, তারপরে সে এখান থেকে সরিয়ে দেয় আর কি। আর আমাদের এখান থেকে সরানোর উদ্দেশ্য, আমাদের কোনো ভিজিটর তো আর অবশ্যই আমাদের কি করবে, ইন্সপেক্ট করতে আসবে না। ওকে, এরপর কি আছে? এরপর আমরা একটু চেক করি HTML লিস্ট। HTML লিস্ট কি জিনিস? HTML লিস্ট মানে হলো আপনি চাইলে কিভাবে একটা উপকরণ অথবা তালিকা কিভাবে তৈরি করতে পারেন সেটার একটা বিষয় আলোচনা। এখন কথা হলো, নর্মালি আমরা যেরকম ভাবে তালিকা করি, তাই না? যেমন আপনি হয়তো আজকে বাজার কিনতে গেছেন, বাজার কিনতে গেলে আপনাকে একটা তালিকা নির্ধারণ করতে হচ্ছে, আজকে আমার বাজারে এলে কি কিনতে হবে, কাঁচা বাজার কিনতে হবে, জিনিসপাতির অনেক দাম, তাহলে কমিয়ে কমিয়ে কিনবো নাকি? যেমন আলু কিনবো 10 টাকার, পেঁয়াজ কিনবো 20 টাকায়, এরকম একটা আপনি কি করছেন, লিস্ট করছেন। আপনি চাইলে এই লিস্টটা কিসের মধ্যে করতে পারেন, একটা ওয়েবসাইটেও করতে পারেন। সেই লিস্টটা আবার দুই প্রকার করা যায়, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ঠিক আছে। এখন লিস্ট মানে আমরা সবাই বুঝতে পেরেছি যে একটা লিস্ট করা হয়, সেই লিস্টের প্রকারভেদটা এখন দেখি। সর্বপ্রথম যেটা প্রকার সেটা হলো আনঅর্ডার লিস্ট, মানে হলো ওই লিস্টের কোনো কি নেই, সীমারেখা নেই। সীমারেখা বলতে গেলে কি বোঝায়, আপনি একটা জিনিস কি করেন, যখন আপনি পয়েন্ট ডাউন করেন তখন কিন্তু আপনি অলওয়েজ যে 1 2 3 দিয়ে পয়েন্ট ডাউন করে বিষয়টা তেমন, আপনি কিন্তু অনেক সময় স্টার সিগনেচার দেন, আপনি ডট দেন, তাই না? অনেক রকমের সাইন দিয়ে কিন্তু আপনি স্টার্ট আপ করতে পারেন আমরা যখন পয়েন্ট আউট করতে চাই। এখানে আপনি যদি চান পয়েন্ট আউট করে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য বা অন্য কোনো উদাহরণ শো করার জন্য, তখন আপনাকে লিখতে হবে আনঅর্ডার লিস্ট। দ্যাট মিনস আপনার এই তালিকার কি নেই, কোনো সীমারেখা নেই, যে আপনি নিজেও জানেন এটা কততে গিয়ে শেষ হবে। এখন কথা হলো, আনঅর্ডার লিস্ট দেওয়ার পর
আপনি যদি এখন এখানে লেখা শুরু করেন যে আমার কি কি লাগবে, আলু আজকে কিনবেন, আপনি পরে লিখলেন যে পেঁয়াজ লাগবে আজকে, ঠিক আছে, এরপরে নিলেন আদা কিনবেন আপনি, ফর এক্সাম্পল আমি 3টা নিলাম, 3টা নেওয়ার পর আমি যদি একটু সেভ করার পর রিলোড দিয়ে দেখি, দেখেন আসছে ঠিকই, বাট এটা প্রপার ওয়েতে আসে না, তার মানে এটা পয়েন্ট আউট হয়নি। তার মানে হলো শুধুমাত্র এতটুকুতেই যথেষ্ট না, আমাদের এইটা কি করে আরো কিছুর চাহিদা আছে, তো তাকে আমি এইভাবে দিলে পাবো না, তাকে কি করতে হবে, এই ইউএল এর ভিতরে আমাকে আরেকটা জিনিস এডিশন করতে হবে, সেটা হলো এল আই, সেটা ইউএল এর আন্ডারেই হইতে হবে। হ্যাঁ, এল আই শুরু করলাম, শেষ করলাম। এখন যদি আমি এখানে দিই আলু, আমি এটাকে কাপ করলাম, আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, আদা কেটে দিয়ে আবার এটাকে ডুপ্লিকেট করলাম, আবার নিচের জনকে দিয়ে দিলাম আদা, 3টা জিনিস দিলাম। সেম কাজটাকে যদি এখন একটু রিলোড করি, দেখেন তো গুছিয়ে আসছে না, এবং এখানে দেখেন আপনি যদি জুম করলাম, জুম করার পর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা কি হচ্ছে, পয়েন্ট আকারে আসছে, বুলেট পয়েন্ট। আপনি চাইলে এই ডিজাইনটাকে একটু চেঞ্জ করতে পারেন, একটু, মানে এটা ডিফল্ট কিছু রয়েছে, এর বাহিরে আপনি চেঞ্জ করতে চাইলে তখন আপনাকে একটু সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে হবে। এটাও যে আসছে এটাও সিএসএস এর মাধ্যমেই আসছে, ইন্সপেক্ট করে ওইভাবে আপনি সিএসএসটাও দেখতে পাবেন যে এটা কিভাবে আসছে। এরপর এখন যে বিষয়টা হলো সেটা হলো আপনি চাচ্ছেন এখানে কিছু চেঞ্জ করার জন্য, এই যে বুলেট সাইনটাকে আমি রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে বুলেট সাইনের জায়গায় স্কয়ার আসুক, সেটা করার জন্য কিছু ডিফল্ট আছে, আমি সেগুলো দেখিয়ে দিই। ইউএল এর ভিতরে আমি এখন আরেকটা জিনিস লিখবো, এটা আপনাদের জন্য নতুন। ইউএল যখন কোনো ট্যাগ, জি হ্যাঁ, লিস্ট আইটেম, অনেক ট্যাগ আছে যারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ নয়, যেমন H1 কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে তার একটা নির্দিষ্ট কাজ রয়েছে, তার মানে সে এখন বর্তমানে স্বয়ংসম্পূর্ণ, বাট রিকোয়ারমেন্ট অনুযায়ী সেও কি হইতে পারে, স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে। প্যারাগ্রাফ কাজটা আমরা দেখতে পাচ্ছি নিজে স্বয়ংসম্পূর্ণ, তার ভিতরে কোনো কাজ করার প্রয়োজন হচ্ছে না, বাট অনেক ট্যাগ আছে যারা বিগিনিং থেকেই স্বয়ংসম্পূর্ণ না, তাদেরকে অন্য আরেকজনের হেল্পের মাধ্যমে কি করতে হয়, পরিপূর্ণতা দিতে হয়। সেই ট্যাগগুলোকে আমরা বলে থাকি হলো অ্যাট্রিবিউট ট্যাগ। দেখেন এগুলো হলো নরমাল ট্যাগ, এগুলো কি ট্যাগ বলি আমরা, নরমাল ট্যাগ, এলআই, ইউএল, H1। এর ভিতরে অভ্যন্তরীণ আমরা আরো একটা ট্যাগ ইনক্লুড করি যাকে বলা হয় অ্যাট্রিবিউট ট্যাগ। সে কি করে, সে হলো হেল্পিং স্বরূপ আসে, যেমন ইউএল এর এখন একটা কাজের দরকার, সেটা দিতে পারতেছে না, সাপোর্ট দিতে পারতেছে না, আরেকজন এসে তাকে সাপোর্ট দিবে। এখন এই অ্যাট্রিবিউট ট্যাগটা কোথায় ব্যবহার হয়, অলওয়েজ যে ট্যাগের শুরুর যে ট্যাগটা আছে তার ব্র্যাকেটের মানে মেইন ট্যাগের পরেই শুরু হয়, মেইন ট্যাগ লেখার পরে, এই যে মেইন ট্যাগ ইউএল, এটা লেখার পরে স্পেস দিবেন, ব্র্যাকেটের মধ্যেই থাকবে। এখানে এখন আমি দিব কি, টাইপ, কি লিখলেন, টাইপ। এখন এখানের নিয়মটা হলো ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে লেখা, যেমন নর্মাল ট্যাগগুলো কিভাবে করি আমরা, ইউএল শুরু করলাম লেস দেন গ্রেটার দেন দিয়ে, আবার শেষ করব লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন দিয়ে, টাইপটাকে শুরু করতে হয় ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে, আবার শেষ করতে হয় ডাবল কোটেশন দিয়ে, এবং আমাদের যদি কোনো রেজাল্ট লাগে সেটা আমরা কি করি, এই এটার মাঝখানে ডিফাইন করে দিই। যেমন এখন যেটা আসছে সেটা হলো আমাদের সেটা কি ছিল জানি, স্কয়ার ইয়া ছিল ডিস্ক। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ডিজাইনটাকে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে, এটার নাম হলো কি, ডিজাইন ডিস্ক, এই যে কোনো পরিবর্তন নাই। এখন আমি দ্বিতীয় জনকে ধরি, সেটা হলো স্কয়ার, মানে সে এখন কি হয়ে যাবে, এতক্ষণ সার্কেল ছিল এখন চতুর্ভুজ হয়ে যাবে। দেখেন তো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আরো একটা আছে, সেটা হলো সার্কেল। সার্কেল মানে শুধু একটা ইয়া হবে, গোলাকার বৃত্ত হবে, মাঝখানে কিছুই থাকবে না। এরপর আরেকটা আছে, হ্যাঁ ওই যে গুড, এটাই এখন নান, কিছুই রাখতে যাচ্ছি না, না নাই, ঠিক আছে। এখন কত হলো, এই চারটা জিনিস হলো ডিফল্ট, মানে এই চারটা ডিফল্টই থাকে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি স্টার সাইন দিতে চাই, কি দিতে চাই, স্টার, বা আপনি দিতে যাচ্ছেন হলো অন্য কোনো সিগনেচার, ধরেন আপনি হয়তো বা ওই যে হাতের আঙ্গুলের মতো অনেকটা আছে না, যে হাতের আঙ্গুল এই যে এরকম, আপনি এরকম দিতে যাচ্ছেন, ওই যে এখন কার্সরটা যে অবস্থায় আছে আপনি ওরকমও দিতে পারেন, বাট আপনাকে তখন কি করতে হবে, সিএসএস এর শরণাপন্ন হইতে হবে নিজেই। তো ডিফল্ট যতটুকু আছে ততটুকু আমরা এতটুকুই করতে পারি। আচ্ছা, এটা তো হলো আনঅর্ডার লিস্ট। আরেকটা আছে কি, অর্ডার লিস্ট। সেম ভাবে সেম প্রসেস, সবকিছুই সেম, পার্থক্য শুধু এতটুকুই, ইউএল এর জায়গায় কি হবে, ও হবে, ইউর জায়গায় ও, এটাই, আর কিছু পার্থক্য নাই। আর এখানে টাইপটা তো এখানে এটা হবে না, তাই এই জন্য কেটে দিলাম।
এখন যদি দেখি, দেখেন তো কি করে আসছে, নাম্বারিং করে আসছে 1 2 3, যদি 10টা 10 পর্যন্ত আসবে, 20টা দিলে 20 পর্যন্ত আসবে। আবার নাম্বারিংটা শুধুমাত্র যে 1 2 3 দিয়ে করা হয় তেমনটা না, আপনি চাইলে এ বি সি ডি দিয়েও করতে পারেন। টাইপ দিলেন আপনি, ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে বললেন যে আপনি এ করলেন স্মল লোয়ার কেসে বা স্মল লেটার দিয়ে। এখন আপনি যদি রিলোড করেন, স্মল লেটারের এবিসি দিয়ে তো ইয়া হবে। আপনি যদি চান যে বড় অক্ষরের এবিসি দিয়ে, সেটাও করা যাবে। বড় অক্ষরের এ দিলেন, সেটাও কি হবে, এখান থেকে শো করা যাবে। আবার আপনি আরেকটা ভাবে কাউন্টিং করতে পারেন, সেটা হলো রোমান সংখ্যা। রোমান সংখ্যা ইংরেজিতে উল্লেখ করা হয় আই দিয়ে। আই যদি স্মল লেটার হয় তাহলে স্মল লেটার হবে, এই যে 1 2 3। আবার যদি ক্যাপিটাল লেটার দিন তাহলে ক্যাপিটাল লেটার হবে। তো এই শুধুমাত্র ডিফল্ট কয়েকটাই আছে যেগুলো দিয়ে কাউন্টিং করা যায়। এখন যদি বলেন যে আলিফ বাতা বা স্বরে ও স্বরে দিয়ে কাউন্টিং হবে কিনা, না, এগুলো দিয়ে কাউন্টিং হয় না। ঠিক আছে, ওয়েল এর কাউন্টিংটা সীমাবদ্ধ। এখানে একটা কোয়েশ্চেন বাড়তে পারে। আপনি ধরেন ফর এক্সাম্পল এ দিলেন, তাই না, এ বি সি ডি আসলো। এখন এ বি সি ডি তো মাত্র 26টা। এখন আপনার কি মনে হয়, যদি আমার কন্টেন্ট মানে আমার যদি এল আই যদি 26টার বেশি হয়, তাহলে আপনার কি মনে হয় এখানে কি রেজাল্ট আসবে বলতে পারবেন কেউ? এখানে তো এ বি সি ডি তো আসছে, রাইট রাইট। যদি শেষ হয়ে যায়, 26টা ওয়ার্ডের বেশি তো আর নাই, তাহলে থেকে তো তখন কি হবে, সে দুই গুণ হয়ে যাবে। মানে এ বি, এ সি, এ ডি, এটাও যদি শেষ হয়ে যায়, তাহলে বি বি এ, পি বি, বি সি, এগুলো যদি শেষ হয়ে যায়, সবগুলো শেষ হয়ে গেল জেড পর্যন্ত, তখন আবার ট্রিপল এ শুরু হয়ে যাবে, এ এ এ, এ এ বি, এ এ সি। এরকম ভাবে সে কি করবে, কাউন্টিং করতে থাকবে, তার কাউন্টিং চলতে থাকবে ওইভাবে। 3টা শেষ 4টা, 4টা শেষ 5টা। তো এতগুলো কাউন্টিং কেউ করে না, বাচ্চা যেটা থিওরি, যে হোয়াট ইফ যদি শেষ হয়ে গেল তখন কি হবে অ্যাকচুয়ালি। তো এর বাহিরে ডিজাইন করতে গেলে এর বাহিরে তেমন কাউন্টিং ডিজাইন করা যায় না। তারপরে যদি আপনি কাউন্টিং করতে চান ওএল দিয়েও এই কি করতে পারেন, ওই যে অনেক রকমের সাইন দিয়ে আপনি এখানে আনতে পারেন, বাট এটা আপাতত দরকার আমাদের নাই। আমরা আমাদের সময় মতো যখন আসবে তখন আমরা এগুলো দেখে নেব। ওকে, তার আমরা লিস্ট কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম। এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউটস, এটা অ্যাট্রিবিউটস আমরা বুঝতে পারছি, এলিমেন্টস এখন আলোচনা হয়নি। এর আগে আমরা একটা জিনিসের কাজ করি, সেটা হলো একটা কন্টেন্ট আমরা নিয়েছিলাম, তাই না? কিন্তু সেই কন্টেন্টের আমরা কেই নিই নাই, একটা ইমেজও নিই নি। একটা ব্লগ নিছি, ব্লগের যদি ইমেজ না হয় তাহলে তো একটা ব্লগ অসম্পূর্ণ। এখন আমাকে একটা ইমেজ আনতে হবে। এখন ইমেজ আনার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই লিঙ্ক আপ করতে হবে। এখন সেই লিঙ্ক আপ করার জন্য বা ইমেজ নামক যে ট্যাগটা আছে, সেই ট্যাগটার নাম কি অ্যাকচুয়ালি, সে ট্যাগের নাম হলো ইমেজ ট্যাগ। এই যে আই এম জি, ইমেজ। যেহেতু সিঙ্গেল ট্যাগ আমি আগেই বলছি, সেজন্য আপনি এটা এইভাবে লিখলেই এটা কি হয়ে যাবে, এখানেই শেষ হয়ে যাবে। এখন কত হলো, ইমেজ আনলাম, ইমেজ ট্যাগ ব্যবহার করলাম, ইমেজটি আসবে। চলি তো দেখে আসি উপরে, ছোট করে ফেলি। কই, কোনো তো ইমেজ দেখছি না। কোন ইমেজ আসে কি, নাই। কেন নাই? কারণ হলো ইমেজটা কি না, নিজের সম্পূর্ণ না, তাকে কি করতে হয়, আরো একজনের হেল্প নিতে হয়। সেই ইমেজ হেল্পিং এর জন্য আরেকটা ট্যাগ নিতে হয়, সেটা হলো অ্যাট্রিবিউট ট্যাগ। সেখানে দিতে হয় সোর্স, SRC, সোর্স। ঠিক আছে, এখন কথা হলো সোর্সের মধ্যে কি আসবে, সোর্স তো আর ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এখন কথা হলো সোর্সের মধ্যে সেটাই আসবে যেটা আমি দেখাতে চাচ্ছি। এখন আমার কোনো ইমেজ আছে নাই, তো কিছু ওয়েবসাইট এখন আমি দিয়ে দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন। কারণ ইমেজ কিন্তু কি না, সব জায়গাতে ফ্রি না। আপনি যদি এমন ইমেজ দিলেন যেগুলো অন্য ওয়েবসাইটে অলরেডি পাবলিশড, সেই ওয়েবসাইটগুলোর ইমেজগুলো আপনি সেভ করে আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করলেন, কোনো কারণে ওই ওয়েবসাইটের মালিক যদি কি করে, আপনার বিরুদ্ধে কপিরাইট ক্লেম করে, আপনার ওয়েবসাইটে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য আমরা কিছু ফ্রি ওয়েবসাইট দেখব যেগুলোতে আপনি ইউজ করলেও কোনো সমস্যা হবে না, বাট ক্রেডিট দিলে খুব ভালো। ক্রেডিট কিভাবে দেয়, ক্রেডিট এই কমেন্টের মাধ্যমে দেয়। এই যে আমি যে এখানে কমেন্ট লিখছি না, যেমন আজকে আপনি ইমেজ নিছেন, আপনি এখানে লিখে দিলেন অল ইমেজ গেটেড বা অল ইমেজ পেয়েছেন বাই কার মাধ্যমে, গেট বাই দিয়ে দিলেন কবিয়ার নাম example.com থেকে। এই যে আপনি এখানে যে লিখে দিয়েছেন না, এটাই ক্রেডিট। ঠিক আছে, এটা কেউ দেখবে না, তারপর আপনি এখানে তাকে একটা ক্রেডিট দিয়ে দিয়েছেন। তো এরকম অনেক কোম্পানি আছে যারা কি করে, এই ফ্রি ক্রেডিটেও ছাড়াও তারা কাজ করে। তো তার মধ্যে যে আছে সেগুলো নাম্বার 1 পিকজাবে, নাম্বার 2 আনস্প্ল্যাশ, নাম্বার 3 আছে পিক্সেলস, এরকম অনেকগুলোই আছে।
ঠিক আছে, এগুলো সম্পূর্ণরূপে ফ্রি। কিছু আছে ফ্রি পেইড কম্বাইন, যেমন ফ্রি পিক, এখানে ফ্রিও আছে পেইডও আছে কম্বাইন। বাট ফ্রি পিকগুলো ব্যবহার করলে অবশ্যই অবশ্যই ক্রেডিট দিয়ে দেবেন, কারণ ফ্রি পিকের ফ্রিগুলোও কিন্তু ক্রেডিট ছাড়া না দিলে ঝামেলা আছে, ঠিক আছে। তো এগুলো হলো ফ্রি কপিরাইট, মানে কপিরাইট ফ্রি। তো সেক্ষেত্রে আপনি এগুলো কি করতে পারেন, এগুলো থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখন আমি যেটা ব্যবহার করি সেটা হলো পিক্সেলস। পিক্সেলসটা ব্যবহার করার একটা রিজন আছে, সেটা হলো যে পিক্সেলের একটা এক্সট্রা ফিচার আছে। আপনি চাইলে ইমেজটাকে অটোমেটিকলি তাদের ইহা থেকেই, তাদের একটা সিস্টেম আছে, আপনি চাইলে ওদের থেকে কি করতে পারেন, ক্রপিং করে নিতে পারেন। যেমন আমি একটা ন্যাচারাল পিক নিলাম, নেচার, আমি এগুলো কেটে দিলাম, পিক যাবে বিউটিফুল আনস্প্ল্যাশ, আর একটু পিক পিক্সেলস। এই যে এই ইমেজটাই ধরেন, ঠিক আছে, আমি এটাকে ক্লিক করলাম, ইমেজটা ওপেন হলো। আপনি চাইলে ইমেজটাকে এখানেই কি করতে পারেন, ক্রপিং করে ফেলতে পারেন। যেমন এই যে এখানে গেলেন, এখানে বলতেছে আপনি চাইলে কাস্টম ক্রপিং করতে পারেন। যেমন এই যে এখানে আমি এটা ক্লিক সিলেক্ট করে যদি আমি এখন ডাউনলোড দেই, এই যে আমি এখন যেটা চাচ্ছি সেটাই ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখন এই ইমেজটা একবার দেখেন, এই ইমেজটা একবার দেখে নেন, আর এই ইমেজটা দেখেন, ক্রপ হয়ে গেছে, অনেক বিশাল কিন্তু একটা তফাৎ হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে কাস্টমাইজ করে ক্রপিং করতে পারেন, সেজন্য পিক্সেল থেকে বেশি পছন্দ করি। আর আপনি চাচ্ছেন যে সাইজ মোতাবেক ডাউনলোড করার জন্য সাইজ মোতাবেক ডাউনলোড করতে পারেন। যেমন এই যে আমি স্মল সাইজটাকে ক্লিক করলাম, এই স্মল সাইজে ডাউনলোড হবে। সাইজ বলতে গেলে কোন সাইজ, ওই যে পিক্সেল, পিক্সেল না, আরে কিলোবাইট সাইজ, কেবি সাইজ। যেমন এই যে এটা যদি আপনি ডাউনলোড করেন 4 এমবি, এটা যদি ক্লিক ডাউনলোড করেন 70 কেবি, 80 কেবি। তো সেজন্য আমরা চাইলে স্মলগুলোও নিতে পারি। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেলে এখন ফাইলটাকে আমি কি করব, ওপেন করব। এই যে ওপেন করে আমি আমার ফোল্ডারে নিয়ে আমি সেটাকে কি করব, রেখে দেব। আমার ফোল্ডারে রাখতে হবে, কারণ কি, ফোল্ডার বানাইছি যেন আমার অতিরিক্ত যেসব ফাইলগুলো আছে যেগুলো যেন আমি কি করতে পারি, আমি আমার কাছে কালেকশন রাখতে পারি। নামটা অনেক বড় তাই না, নামটাকে ছোট করে দিই, আইএমজি ইমেজ। ইমেজ নাম কি, ইমেজ ডট জেপিজি। ফাইল সাইজ হলো মাত্র 114 কেবি। এখন আমার এই ইমেজটা কোথায় দরকার, আমার ওয়েবসাইটে দরকার। কোন ওয়েবসাইট, এখানে। সেটা এখন আনবো কিভাবে, আনার জন্য ইমেজ নামক একটা ট্যাগ আমি নিয়েছিলাম, সেই ট্যাগের মধ্যে এখন আমি ইমপ্লিমেন্ট করে দেবো কি, ওই যে ইমেজের নামটা img.jpg, ঠিক আছে। ওই যে এক্সটেনশন সমেতও কিন্তু কি দিতে হবে, ফাইলের নামটা দিতে হবে। যখন আমি এটা সেভ করলাম, তখন দেখেন যখনই আমি আপলোড করলাম সাথে সাথে চলে আসলো। তো এটাই হলো কি, আমি কিভাবে একটা ইমেজ ইমপ্লিমেন্ট করতে পারি। এখন চলেন আপনাদেরকে একটু নতুন একটা জিনিস দেখাই, সেটা হলো আপনি যে ডাউনলোড করা ছাড়াও কি করতে পারেন, কাজ করতে পারেন। যেমন এই যে এটাকে মাউসের রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। এখন আপনি কি করলেন, এটাকে ডুপ্লিকেট করলেন, এখানে আর কি দিলেন না, ওই নামটা দিলেন না, এখানে ওই যে তারা একটা ট্যাগ দিয়ে দিছে। কিভাবে, ওই যে এখানে উপরে ক্লিক করার পর মাউসের রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস দিছে। এখন তার সাথে সাথে আপনি কি পেয়ে গেছেন, একটা লিঙ্ক পেয়ে গেছেন। সেই লিঙ্কটা নিয়ে আপনি এখানে ইমপ্লিমেন্ট করে আপনি এখন এটা সেভ করে, এখন যদি আপনি খেয়াল করেন ইমেজ কয়টা আসছে, দুটো ইমেজ আসছে। এখন আপনাদের কোয়েশ্চেন খাটতে পারে যে ভাইয়া তাহলে তো সহজ হয়ে গেল, এত কষ্ট করে ডাউনলোড করা লাগলো না। বিষয়টা অ্যাকচুয়ালি তেমনটা না, রাইট। আচ্ছা আমি এখন একটু ডিফাইন করি। আপনি এখানে প্রথম যে ইমেজটা, সেটা আপনার কাছে কালেক্টেড, কার কাছে, আপনার কাছে। যদি আপনার কোনো কারণে কোনো ওয়েবসাইটে ঝামেলা হয়, তাহলে পুরো ওয়েবসাইটে ডাউন থাকবে, যখন ঠিক হয়ে যাবে তখন পুরো ওয়েবসাইটে ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আপনি এখানে নিলেন, তখন সেটা কিন্তু আপনার কাছে না। আর এই রকম কোড নেওয়াকে বা এই রকম লিঙ্ক ব্যবহার করে আপনার অন্যর কন্টেন্ট নিজের ব্যবহার করাকে বলা হয় সিডিএন লিঙ্ক, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন। এটা আপনার খুব কাজে লাগবে, আমি এখানে লিখে দিলাম, সিডিএন ইজ ইকুয়াল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি এতটুকু তো বুঝতে পারি, কন্টেন্ট মানে কি, কোনো ধরনের ইমেজ হতে পারে, কোনো অডিও ক্লিপ হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে, সেটাকে ডেলিভারি নেটওয়ার্কের যে বিষয়টা আছে সেটাকে কন্টেন্ট ডেলিভারি সিডিএন বলা হয়। এবং আমরা এখন যেটা ইউজ করতেছি সেটা কি, সেটা হলো সিডিএন। এখন কথা হলো সিডিএন এ কি আছে, সিডিএন এ জাস্ট একটা মাত্র সুবিধা যে আপনার ডাউনলোড করে নিজের কাছে রাখার প্রয়োজন হচ্ছে না। কিন্তু এর ক্ষেত্রে আরো অসুবিধা বাড়তেছে না, আপনি এখন কি, যদি কোনো কারণে তাদের ওয়েবসাইট ডাউন হয়ে যায়, আপনার ওয়েবসাইট রানিং হচ্ছে বাট ওদের ওয়েবসাইট ডাউন,
তার মানে ওদের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক কি আর কাজ করবে? কারণ তাদের কাছেই তো কন্টেন্ট নাই, তাহলে তারা কিভাবে সাপ্লাই করবে? তো যখন সাপ্লিমেন্ট হবে না তখন আপনার পেজে একটা ইরর চলে আসবে, তাই না? তো এই একটা নাম্বার ওয়ান, এই ইররের কারণে আমরা কি করি, এই জিনিসটাকে আমরা ইগনোর করি। ওকে, এখন আপনাদেরকে একটু আরেকটু গভীরে নিয়ে যাই। এখানে যে আমি কি, জি স্যার বলেন স্যার। হুম হুম, অবশ্যই সমস্যা হবে তখন তো। দেখেন এখানে মূলত বিষয়টা কি, এখন আপনার আচ্ছা হ্যাঁ আপনি শেষ করেন। জি জি জি, এখন বিষয়টা হলো আমরা আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করার রিজনটাই হলো এটা, যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফাইল, সেগুলোকে আমরা যেন একসাথে রাখতে পারি। যেমন এই যে এখানে একসাথে রাখলাম, এই একটা মাত্র রিজনই, যেন আমাদের কন্টেন্ট যেন কি না হয়, কোনো কারণে হারিয়ে না যায়। আর আমরা যখন ডিলিট করবো তখন আমরা বুঝে শুনে ডিলিট করবো, কারণ এখানে সবগুলো ফাইল আমার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে কি হলো, এখানে যখন আপনি ইমেজ ব্যবহার করতেছেন তখন আপনি অটোমেটিক পাচ্ছেন, কোনো কারণে আপনি ডিলিট করে দিচ্ছেন। ফর এক্সাম্পল আমি একটা স্যাম্পল স্বরূপ আমি এটাকে কাট করে আমি অন্য আরেকটা ফোল্ডারে নিয়ে গেলাম। ধরেন আমি একটা ইমেজ নামক একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারে গিয়ে আমি রেখে দিলাম। এখন যদি আবার যাই, এখন যদি রিলোড করি, দেখেন তো ইমেজ কয়টা, একটা না, আরেকটা কোথায়? এই যে দেখেন এখানে ইমেজ, উপরে ইমেজের একটা আইকন আসে যার উপরে চিহ্ন আছে যে ইমেজে কাটা পড়ে গেছে। কাটা পড়ে যাওয়া মানে ইমেজকে তারা খুঁজে পাচ্ছে না, অথচ আমি ইমেজকে ব্যবহার করছি সেটা তারা বলতেছে। তারা একটা জিনিস ভেরিফিকেশন করতেছে যে আমি ইমেজ ব্যবহার করছি, বাট সেই ইমেজটা আসতেছে না কোনো কারণবশত। এই যে যদি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন লিঙ্ক যদি ডাউন হয় তাহলে এরকম একটা আইকন আপনি এখানে শো করবে। তা আমি আগে থেকেই বলবো যে আপনাদের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ইউজ না করার জন্য, এটা ব্যবহার করার জন্য। এই যে এখানে এখন যেটা হলো সেটা হলো কি, সেটা হলো এই লিঙ্ক সে পাচ্ছে না। এই লিঙ্কেরও কিন্তু একটা নাম আছে জানেন, এই নামটাকে বলা হয় পাথ। কি বলা হয়? পাথ। এখানে আমি বলে দিচ্ছি, PATH, পাথ। পাথ আবার দুই প্রকার, ঠিক আছে? পাথ ইজ ইকুয়াল টু টু টাইপস, আমি এখানে লিখে দিই টু টাইপ। নাম্বার ওয়ান, রিলেটিভ পাথ। নাম্বার টু, অ্যাবসোলুট পাথ। এখন রিলেটিভ পাথ মানে কি বা অ্যাবসোলুট পাথ মানে কি, আপনি এটা যদি গুগল করেন আশা করি আপনার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। যেমন আপনি এখানে রিলেটিভ পাথ সিএসএস বা এইচটিএমএল, সরি, এই যে এইচটিএমএল ফাইল পাথ, এই যে দেখেন, তার মানে হলো রিলেটিভ ফাইল তাকে বলতেছে যাকে আমি কি করতেছি, আমার ফোল্ডারে রেখে কাজ করতেছি, এটাকে কি বলা হয়? রিলেটিভ পাথ। অ্যাবসোলুট পাথ কি, যাকে আমি ওই যে সিডিএন এর মাধ্যমে ব্যবহার করতেছি, এটাকে কি বলা হচ্ছে? অ্যাবসোলুট পাথ। এটা হলো সহজ, কিন্তু রিলেটিভ পাথের মধ্যে আবার ডেফিনেশন আছে। ডেফিনেশন আমি যাচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল এখন কি আমার ইমেজ পাচ্ছে? পাচ্ছে না, কারণ কি? কারণ আমার এখন কোডে ভুল আছে। কি বোর্ডে ভুল? আমি যখন এখানে ইমেজের নামটা দিছি তখন এখানে স্ট্রাকচারে কিছু পরিবর্তন আছে। কেমন পরিবর্তন? যখন আমি কি করলাম, ইমেজের নামটা প্রদান করছি তখন ইন্ডেক্সের পাশে থাকা কোনো ইমেজ আছে কিনা তখন সেখানে এই নামের সার্চ করতেছে যে এই নামে ইন্ডেক্স ফাইলের পাশে কোনো ফাইল আছে কিনা, ইমেজ আছে কিনা। এখন ইন্ডেক্স ফাইলের পাশাপাশি কোনো ফাইল আছে? ইমেজ ডট জেপিজি নামে নাই। কোথায় আছে? ইমেজ নামক একটা ফোল্ডারের অভ্যন্তরীণ আছে। জি স্যার। হুম, আচ্ছা এখন বিষয়টা হলো ওয়েবসাইটটা আমরা অলরেডি সার্ভারে আপলোড করতে হবে, লোকাল সার্ভার লাইভ সার্ভার বিষয়াদি কিছু আছে, সেগুলো ডিসকাস আমরা ইনশাল্লাহ যত ক্লাস আগাবে তত করব। হ্যাঁ স্যার। তারপরও যখন ক্রাশ করে, এটা অনেকের প্রবলেম হয় নতুনভাবে, আমরা অনেকে কি করি, ওই যে উইন্ডোজ ক্রাশ করে, কোনো কোনো উইন্ডোজ প্রবলেম হলে নতুন উইন্ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলোকে একটু ভিতরে, যেমন সি ড্রাইভ বাদে অন্য ড্রাইভে নিয়ে থাকবেন। যেমন এই যে সি ড্রাইভ তো মূলত উইন্ডোজ রাখা হয়,
ডি ড্রাইভ আর ড্রাইভে একটা ব্যাকআপ নিয়ে রেখে কাজ করবেন, আশা করি কাজ হবে। ওকে, নয়েজ আসছে স্যার, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, অল মিউটেড। এখন যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো যে এখন আমি যখন ইন্ডেক্স ফাইলের সাথে আমি নামটা দিতে যাচ্ছি তখন কিন্তু এখানে ফাইলটা নেই, ইমেজটা আছে ভিতরে। তখন আমাকে কি করতে হবে, এই যে একটা ফোল্ডার নাম আছে, এই ফোল্ডার নামটাকেও এখানে উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে যে তোমার এই একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতর ইমেজ আছে। এখন কথা হলো অনেক কারণে ইমেজ যদি হিডেন হয়ে যায়, তো এটার একটা অল্টারনেটিভ একটা অপশন লাগে যে ঠিক আছে ইমেজ হিডেন হয়েছে, কোনো কথা নেই, কোনো সমস্যা নেই, এটার অল্টারনেটিভ কিছু লেখা বা কিছু দেখে আপনি বুঝাই দেন যে এখানে কি ইমেজ ছিল। এখানে অল্টারনেটিভ একটা লেখা বোঝানোর জন্য এখানে লিখতে হয় অল্টারনেটিভ, যেটা শর্ট ফর্ম হলো এএলটি, ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে আপনি এখানে লিখলেন যে ন্যাচারাল পিক, ন্যাচারাল পিকচার। ঠিক আছে, এখন দেখেন যদি কোনো কারণে ইমেজ কি হয় না আসে, তখন তারা কি করবে, এরকম একটা মেসেজ সে আপনাকে প্রদান করবে যে এখানে ইমেজটা আসে নাই, কিন্তু এইখানে কি আছে, ন্যাচারাল পিকচারের একটা ইমেজ আছে, এটা অল্টারনেটিভ। আবার যদি ইমেজ আসে তখন এটা শো করবেন, এটা হিডেন হয়ে যাবে। এখন কথা হলো এটা না আসার কারণে আমরা ইমেজটাকে যে ফোল্ডারটা সেটা মেনশন করি না, তাহলে আমি এখন ইমেজের ফোল্ডারকে মেনশন করলাম। ফোল্ডার মেনশন করার পর তখন আমাকে একটা স্ল্যাশ দিয়ে কি করতে হয়, দুইজনের মাঝখানে একটু গ্যাপিং রাখতে হয়। যখন আমি এতটুকু করলাম, দেখেন সাথে সাথে আমার ইমেজটা আবার কি প্রাথমিকভাবে যেভাবে ছিল তখন আবার সেম টু সেম ভাবে আবার রিটার্ন চলে আসছে। তো এটা হলো আমাদের কিভাবে পাথ ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, যেমন এখন যদি ইমেজের ভিতরে যদি আরো দুইটা ফোল্ডার থাকতো, আরো দুইটা ফোল্ডারের মধ্যে যদি ইমেজটাকে রাখেন, তাহলে ওই দুটো ফোল্ডারকেও মেনশন করতে হবে কিভাবে, ইমেজ স্ল্যাশ, আবার দিলাম যে ইমেজ ফোল্ডার নাম্বার 01 স্ল্যাশ, আবার ইমেজ ফোল্ডার নাম্বার 02 স্ল্যাশ। এই যেখানে আপনি যেভাবে কল করতেছেন এভাবে কল করে কি করতে পারবেন, নিজের মতো করে ডিসক্রাইব করতে পারবেন। আশা করি পাথ লাইনের বিষয়গুলো সবাই বুঝতে পারতেছেন আস্তে আস্তে। ওকে, এরপর কি আছে দেখে আসি, ডিফারেন্ট টাইপ অফ ইমেজেস। এখন কথা হলো ইমেজের বিভিন্ন ধরনের টাইপস আছে। এখন ইমেজের টাইপ বলতে কি বোঝায় এটা তো আমরা জানি না। ইমেজের টাইপ মানে হলো আপনি যখন একটা ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করেন, ইমেজগুলো যে শুধুমাত্র একটা ওয়েতে তৈরি করা বিষয়টা তেমন না, অনেক এক্সটেনশন ওয়েতে ইমেজ তৈরি করা হয়। আমরা বলছিলাম যে ইমেজের অনেক ভেরিয়েশন আছে, ভিডিওর অনেক ভেরিয়েশন আছে, অনেক ধরনের ভেরিয়েশন আছে। এই যে গুড জেপিজি, জেপিইজি, পিএনজি। তা আপনি যদি এগুলো লিস্ট আকারে চান, বেশি নাই, 8টা 9টার মতো আছে, তারপর আপনি টাইপস অফ ইমেজেস লিখে সার্চ করেন। এই যে টাইপস অফ ইমেজেস, কত রকমের ইমেজ আছে, জেপিইজি, পিএনজি, জিআইএফ, টিআইএফ, পিএসডি, পিডিএফ, ইপিএস, এআই। ঠিক আছে, সবগুলো যে আবার ওয়েবে ব্যবহার হয় তেমনটা না, ওয়েবে ব্যবহার হয় এই যে তিনটা, টিফ টিফ ফাইলটা আমি ট্রাই করি নাই, তিনটা মানে মাস্ট বি ব্যবহার হয়, এই তিনটা জেপিজি, পিএনজি, জিআইএফ, আরো কয়েকটা থাকলে সেগুলো ব্যবহার করা হয়। তো আমাদের যখন যে টাইপের ফাইল হবে না কেন, যেমন আমি যে ফাইলটা ডাউনলোড করছি সেটা হলো কি ফাইল, জেপিজি ফাইল, যেখানে তো সে নাম বলেই দিছে, তাহলে আমি এখন এখানে কি করতে হবে, এখানে জেপিজি নামটাই মেনশন করতে হবে। যদি অন্য কোনো ফাইল নেম হয় তাহলে সেটা মেনশন করতে হবে, আবার যদি অন্য কোনো ইয়া হয় সেটাই মেনশন করে দিতে হবে। কিন্তু ওয়েবে শো করবে কোনটা, এই যে এখানে যেমন কি হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে ইমেজটা, সব টাইপস ইমেজের কি হবে না, শো করবে। যেমন পিএইচডি যদি ব্যবহার করেন পিএইচডি শো করবে না, পিডিএফ করলে পিডিএফও শো করবে না, ইপিএস করলে তো আরো আগে হবে না, কারণ ইপিএস এআই এগুলো ইলাস্ট্রেটর ডকুমেন্ট। তো মোটামুটি আজকে আমাদের থিওরিটিক্যাল লেকচার বেশি গেছে, কারণ ট্যাগের, জি হ্যাঁ, এগুলো অ্যালাইনমেন্ট আপনি চাইলে করতে পারবেন, বাট এটা একটা সেন্টার। আচ্ছা, আপনি যতটুকু রিকোয়ারমেন্ট চাইছেন ততটুকু রিকোয়ারমেন্ট সম্ভব না, যদিও ইয়া ছাড়া, সিএসএস ছাড়া। তারপর আপনি চাইলে একটা, যেটা হলো HTML5 এটা ঠিক না, তারপর সেটা করতে পারেন, মানে নিয়ম ভঙ্গ করে কাজ করতে পারেন। চাচ্ছেন আপনি ইমেজটাকে আপনার সেন্টারে রাখতে, তো সেজন্য একটা ট্যাগ আছে, সেন্টার নামক ট্যাগ, কিন্তু এটা কিন্তু এখন HTML5 অ্যালাউ করে না, মানে বলে যে এটাকে ব্যবহার না করা গুড প্র্যাকটিস, এটার বিপরীতে সিএসএস ব্যবহার করতে পারে। ঠিক আছে, এরকম করে আপনি এই কোডগুলোকে কোথায় নিয়ে আসবেন, সেন্টার নিয়ে আসবেন, পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস মেনশন করি নাই, আমি আরেকটু কাজ দেখাই দিই।
এই ইমেজটা আমার এত বড় দরকার না, আমি ইমেজটাকে একটু ছোট করে দিই, আমি সেন্টারটা কেটে দিই, ইমেজের একটা উইথ দিই আমি। আচ্ছা, উইথ কি জিনিস? উইথ মানে হলো পার্শ্ব দৈর্ঘ্য, এগুলো ডিফাইন করে। হ্যাঁ, আপনি এখানে যদি 250 দেন, এটা মানে হলো 250 পিক্সেল। HTML এ অটোমেটিক ডিফল্ট ভাবে কি বলে, ডিফাইন করে, পিক্সেল ডিফাইন করে, যেমন এই যে 250 পিক্সেল উইথ হয়েছে। এখন মজার জিনিস দেখেন, আপনি যদি সেম টু সেম দুটো ইমেজ আনেন, কয়টা ইমেজ? দুটো ইমেজ আনছেন। এখন যদি আপনি দেখেন দুটো ইমেজ কি পাশাপাশি আসছে, খুব সুন্দর। আপনি এখন আরেকটা কাজ করলেন যে H1 দুটো আনলেন, কয়টা আনলেন? দুইটা আনলেন। মজার ঘটনা হলো H2 বা H1 বা হেডিং ট্যাগ যেটা, সেগুলো নিচে নিচে আসলো। এখানে একটা বড় একটা ডিফারেন্স কিন্তু আছে, সেটা হলো ইমেজ পাশাপাশি আসলো, H1 নিচে নিচে আসলো কেন? আসলে সবাই নিচে নিচে আসতো, অথবা আসলে সবাই পাশাপাশি আসতো, কিন্তু কেউ নিচে কেউ পাশাপাশি, এটা কেমন সমীকরণ, তাই না? তো এটা মূলত ট্যাগের একটা বিহেভিয়ার হিসেবে বলা যেতে পারে, বা ট্যাগের এটা একটা তাদের ব্যবহারকৃত মান। ঠিক আছে, মানে হলো সব ট্যাগ পাশাপাশি আসে না, সব ট্যাগ নিচে নিচে আসে না। এটা কেন হয়, মানে এদের মধ্যে এরকম আলাদা একটা মনোভাব কেন, যে তারা কেউ অনেকে আছে পাশাপাশি আনতে চায় না? তো এটা হলো তাদের এলিমেন্টস এর কারণে। এই যে এখানে যে একটা ডিফারেন্স আছে, যে এলিমেন্টস কাকে বলে, এই যে এলিমেন্টস, এই এলিমেন্টস এর কারণে তারা কি করে না, আপনি যত কোডই লেখেন না কেন, পাশাপাশি যেগুলো ট্যাগ সেগুলো পাশাপাশি আসবে, যেগুলো নিচের ট্যাগ নিচে নিচে আসবে। এগুলোকে চাইলে আপনি পাশাপাশি আনতে পারবেন না, আবার নিচে নিচে আনতে পারবেন না, যতক্ষণ আপনি সিএসএস জানেন। সিএসএস দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন, বাট যতক্ষণ আমরা সিএসএস জানছি ততক্ষণ পর্যন্ত আমরা কি এগুলোর ব্যাপারে আমরা হয়তোবা একটু বেকায়দা পড়ে থাকি। এখন বিষয়টা হলো এলিমেন্টস এর কারণ। এলিমেন্টস মানে হলো HTML ট্যাগের বিহেভিয়ার, তাদের ব্যবহারকৃত, তাদের ইয়াটা কেমন হবে, তারা কিভাবে ব্যবহার হবে, কে নিচে আসবে কে পাশাপাশি আসবে। তো এলিমেন্টস এখন দুই প্রকার, ব্লক লাইন এলিমেন্টস। আচ্ছা, আমি এখানে লিখে দিই HTML এলিমেন্টস। এলিমেন্টস টু টাইপস, টু টাইপ। নাম্বার 1 ইনলাইন, নাম্বার 2 ব্লক লাইন। এই দুই ওয়েতে কি করা হয়, HTML ট্যাগের বিহেভিয়ার ডিফাইন করা হয়। এখন কথা হলো, যে ট্যাগগুলো কি পাশাপাশি আসতেছে তাদেরকে আমরা ইনলাইন এলিমেন্টসের ট্যাগ বলে থাকি। কি ট্যাগ বলি? ইনলাইন এলিমেন্টের আন্ডারে থাকা ট্যাগ। যে ট্যাগগুলো কি নিচে নিচে আসছে তাদেরকে বলে থাকি হলো ব্লক লাইন এলিমেন্টের আন্ডারে থাকা ট্যাগ। এখন এই সমীকরণটা কেন, এরকম অনেক কোশ্চেন আসতে পারে। তো এই সমীকরণটা মূলত তেমন কোনো বিষয় না, অ্যাকচুয়ালি কোডের একটা আলাদা একটা স্ট্রাকচার তারা যেন মেনটেন করে, তাদের জন্য এই বিষয়টা করা। ঠিক আছে, এখন কথা হলো এটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই, কারণ এরকমও তো হইতে পারে দুটো হেডিং আমার পাশাপাশি কোনো না কোনো সময় আনার প্রয়োজন লাগতেই পারে, সেটা আমরা সব করব, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জন্য সেটা কি করতে হবে, সিএসএস এর জন্য ওয়েট করতে হবে। সিএসএস যদি আমরা শিখি, এটাকে আমরা নিচে নিচে আনতে পারবো, এটাকে আমরা পাশাপাশি আনতে পারবো, সব ধরনের কাজ আমরা করতে পারবো। তো এই হলো আমাদের দ্বিতীয় ক্লাসের মোটামুটি টপিকস, যে কি কি আমরা কাজ করে থাকি HTML সিঙ্গেল ট্যাগ ডাবল ট্যাগ শুরু করে। মূলত শুরু করেছিলাম কোথা থেকে, একটা ওভারভিউ দিয়ে দিই। আমরা শুরু করেছিলাম হলো ফাইল কেন তৈরি করা হয়, ফোল্ডার কেন তৈরি করা হয়, এই যে কোথায় জানি, এই যে ফোল্ডার কেন বানানো হয়, এখানে তো করলে কাজ করতো। হ্যাঁ অবশ্যই। হুম হুম হুম। আচ্ছা, মানে এটা ডেফিনেশন বলেছি আর কি, যে ইনলাইন ট্যাগ কেন হচ্ছে, যারা পাশাপাশি আসে তাদেরকে, আর ব্লক লাইন যারা নিচে নিচে আসছে তাদেরকে ব্লক লাইন। এখন এদেরকে তৈরি করার রিজনটা সম্পর্কে বলছি। তো তৈরি করার রিজনটা হলো মূলত ভারসাম্যতা তৈরি করে রাখার জন্য। ঠিক আছে, ভারসাম্যতা বলতে, যদি পৃথিবীতে সবাই খালি ছেলেই থাকতো তাহলে কি একটা ভারসাম্য কি থাকতো, এরকম আর কি বিষয়টা, যে HTML ট্যাগের মধ্যে একটা ভারসাম্যতা বজায় রাখার জন্য কিছু ট্যাগকে পাশাপাশি রেখেছে, কিছু ট্যাগকে নিচে নিচে রেখেছে। এখন আপনি যদি এটা লিস্ট চান, আপনি এখানে কি করতে পারেন, HTML ইনলাইন এলিমেন্ট ট্যাগস, HTML ব্লক লাইন এলিমেন্ট ট্যাগস, এইভাবে যদি লিখে সার্চ করেন, আপনি কিন্তু সবগুলো ট্যাগের একটা লিস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলোকে আবার চেঞ্জও করতে পারবো আমরা চাইলে। বর্তমান সময়কে আমরা কিভাবে কি HTML যে ইনলাইন ট্যাগ, তাকে আমরা চাইলে ব্লক লাইনও করতে পারবো, ব্লক লাইন ট্যাগকে ইনলাইনও করতে পারবো, কোনো সমস্যা নাই।
নেটওয়ার্ক, রাইট। আচ্ছা, আমরা আমরা অনেক সময় চাই যে নিজেদের যে কোড বা নিজেদের মধ্যে নিজেরা ফাইলটা কালেক্ট না করে একটু সহজ পন্থায়, যেমন আমার ফাইলটাকে ডাউনলোড করা লাগতেছে না, ফাইলটাকে নিজের কাছে কালেকশনে না রাখা লাগতেছে, আমি চাচ্ছি অন্য কারো কাছে আছে। যেমন আমি কি করলাম, ধরেন আপনার ফেসবুক আছে, তাই না? আপনি একটা ফেসবুক চালান, আমি আপনার ফেসবুকটার কি করলাম, লিংক নিলাম বা আপনার থেকে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আমি ব্যবহার করছি, বিষয়টা অনেকটা এরকম, শেয়ারিং হচ্ছে। বাট আপনার ফেসবুক যদি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তাহলে আমি কি আর চালাতে পারবো না? বিষয়টা অনেকটা এরকম, যে কন্টেন্ট ডেলিভারি নেটটা অনেকটা এরকম, জিনিসটা অন্য কারো কাছে আছে, আপনি জাস্ট তার থেকে কি নিচ্ছেন, লিঙ্কটা নিয়ে নিজের জন্য ব্যবহার করছেন। যদি কোনো কারণে তার সার্ভার ডাউন হয়ে যায়, কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনার ওয়েবসাইট থেকে সেটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তো মূলত আজকে একটা ওভারভিউ দিয়ে দিই, ওভারভিউ দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করব। সর্বপ্রথম ফোল্ডার কেন ক্রিয়েট করি আমরা, এই ডেফিনিশন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা মানে হলো এটা প্রথমেও ছিল না, এটা প্রথমে না, এখানেও নাই, এটা 3-4টা ক্লাসে থাকবে। এই যে ফাইন্ড আউট HTML5 ট্যাগ, এর মানে হলো যে HTML5 এর আরো কি কি ট্যাগ আছে এটা নিয়ে রিসার্চ করা, এটা আপনাদের হোমওয়ার্ক থাকে আর কি। HTML5 এটা তো গত ক্লাসে বলে দিলাম, HTML5 এর কি কি ট্যাগ আছে। জি স্যার। আচ্ছা, একটা ওভারভিউ দেই, পরে বলছি কি কি হোমওয়ার্ক আমরা করব। ফোল্ডার কেন ক্রিয়েট হলো, সর্বপ্রথম আমাদের কথা ছিল এখানে। এরপরে ফাইলকে আমরা ইন্ডেক্স নাম কেন দেই, এই একটা ডেফিনেশন আমরা করেছি। এরপর আমরা চলে গেছি লিস্টে বা কোডের মধ্যে গিয়ে আমরা কয়টা জিনিস কনসেপ্ট বুঝেছি। নাম্বার 1, এই জিনিসটা কি, ডক টাইপ HTML কেন লেখা হয়। এরপরে HTML এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ডিফাইন কেন করা ইম্পর্টেন্ট, ল্যাং, যেহেতু আজকে বাংলা লেখা বেশি তার জন্য আমি এখানে কি দিব, BN মানে বাংলা। এই জিনিসগুলো দিলাম। এরপর আমরা আলোচনা করেছি ডম নিয়ে, ডকুমেন্ট অবজেক্ট মডেল কাকে বলে। ডম ব্যবহার করার মাধ্যমে আমরা এই যে এখানে গ্যাপিং করেছিলাম, এই গ্যাপিংগুলোকে আমরা ডম বলছি। এরপর হেডিং ট্যাগ 6টা নেওয়ার পর 6টার সাইজের ডিফারেন্স কেন, সে ডিফারেন্টটা কি HTML থেকে আসছে না তার অন্য কারো সহায়তায় কাজটা করছে, এই জিনিসের একটা ডিসক্রাইবেশন। এরপরে হলো ট্যাগ নিয়ে আলোচনা করলাম, কি কি ধরনের ট্যাগ রয়েছে, অনেক ধরনের, স্ট্রং, মার্ক, আই, ব্রেক, স্মল, ডেল, অনেকগুলো ট্যাগ নিয়ে আলোচনা করছি, বিগ, পরবর্তীতে আছে কি সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অনেকগুলো ট্যাগ নিয়ে আলোচনা করার পর আমরা সেকেন্ড অপশনে চলে গিয়েছি, সেটা হলো যে লিস্ট কাকে বলে এবং HTML বা CSS কে ব্যবহার করে ওয়েবসাইটের জন্য লিস্ট কিভাবে তৈরি করা যায়, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। এদের মধ্যে একটা নতুন একটা জিনিস আছে, অ্যাট্রিবিউট কাকে বলে। অ্যাট্রিবিউট মানে হলো যে ট্যাগগুলো স্বয়ংসম্পূর্ণ নয় তাদের জন্য হেল্পফুল হিসাবে, হেল্পিং ট্যাগ হিসাবে ব্যবহার করা হয় তাদেরকে, যেমন আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন। এরপর যেটা আলোচনা করেছে সেটা হলো যে এলআই কি জিনিস, এলআই কে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, টাইপ কি জিনিস, টাইপের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ওএল এর মধ্যে আমরা নাম্বারিং বা করাটা চেঞ্জ করতে পারবো, আবার এলআই এর মধ্যে ইউএল এর মধ্যে হলে সেটার কিভাবে ডিজাইনটা চেঞ্জ করতে পারবো, কাস্টম ডিজাইন হলে আমরা সিএসএস এর সহায়তা নিয়ে কাজ করব। এরপরে আমরা এখানে কি করলাম, ইমেজ আনা দেখলাম, কিভাবে ইমেজ আনতে হয়, ঠিক আছে। ইমেজ স্বয়ংসম্পূর্ণ না, সিঙ্গেল লাইন, সিঙ্গেল ট্যাগস নিয়ে ডিসকাশন করলাম, ডাবল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। এরপরে সোর্সের মাধ্যমে আনার পর পাথ নিয়ে ডিসক্রাইব করলাম, যে পাথ কি জিনিস, রিলেটিভ পাথ, অ্যাবসলিউট পাথ, রিলেটিভ পাথ কাকে বলে, অ্যাবসলিউট পাথ কাকে বলে। রিলেটিভের আরো কিছু কাজ রয়েছে, আজকে সময় নাই সেজন্য অফ করে দিচ্ছি, আগামী ক্লাসে সেটা ডিসক্রাইব করে নেক্সট ক্লাসে আমরা যাব। যেমন এই যে এখানে সবকিছু আছে, এলিমেন্ট কি দিলাম, ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট, কোন ট্যাগ নিচে নিচে আসছে, কোন ট্যাগ পাশাপাশি আসছে। এই হলো মূলত আজকের আমাদের ক্লাসের মূল কথাবার্তার একটা সংক্ষিপ্ত রূপ, যে মূলত আজকে সারাটা পুরোটা ক্লাসে আমরা কি আলোচনা করলাম। এখন আপনাদের হোমওয়ার্ক হলো যে একটা অবশ্যই ইন্ডেক্স লেখির একমাত্র কারণ হলো আমাদের, যেহেতু আমাদের একটা ওয়েবসাইট তৈরিতে অনেকগুলো ফাইলের প্রয়োজন হয়, সেই ফাইলের একটা মেইন ফাইল বা একটা মূল ফাইল যেটা, তাই না, মূল হোতা, যার মাধ্যমে আমি কি করব, অন্যান্য ফাইলগুলোকে ধরবো। তো মূল হোতার জন্য ইন্ডেক্স নামটা চয়েস করা হয়েছে। এবং আমি যখন সেটাকে যখন কি করি, কোনো একটা
অনলাইন সার্ভার বা অফলাইন সার্ভার নিয়ে রাখি, তখন তারা কি করে এই ইন্ডেক্স ফাইলটাকে রিড করতে পারে এবং সে বুঝতে পারে যে এতগুলো ফাইলের মধ্যে ইন্ডেক্স ফাইলটা হলো কি মূল ফাইল। তখন সে কি করে সর্বপ্রথম ওই ফাইলটাকে শো করে। এই কারণে আমরা ইন্ডেক্স নামকে ব্যবহার করে থাকি। আরেকটা হলো H1, H2, H3 আমরা যখন ব্যবহার করেছিলাম তখন এদের মধ্যে সাইজের অনেক তফাৎ ছিল। এখন কথা হলো সেই সাইজগুলোকে নিজের মতো করে, কেন অ্যাকচুয়ালি এটা কি H1 বা হেডিং করছে, কোনো HTML এর কারুকার্য হচ্ছে, এটা কেন হচ্ছে সেটার একটা ডেফিনেশন দেখেছিলাম। যে আপনি যদি মাউসের এবং ক্লিক করে ইন্সপেক্ট করেন, এই যেখানে যে আপনি একটা H1 দেখতে পাচ্ছেন, সেই H1 কিন্তু এখানে কিছু আমরা যতটাই বলি না কেন আমরা শুধুমাত্র HTML করেছি, সেখানে কিন্তু ডিফল্ট কিছু CSS ইমপ্লিমেন্ট হচ্ছে। তো সেই জিনিসটা আমি এখানে ডিসক্রাইব করেছিলাম যে আপনি যত HTML লেখেন না কেন তার মধ্যে যদি কোনো স্পেশালিটি থাকে, দ্যাট মিনস তার মধ্যে CSS এর কোনো কি আছে, ডিফল্ট কোড আছে, যেটা আমার লেখার প্রয়োজন হচ্ছে না বাট আছে। ওকে, তো আজকের হোমওয়ার্ক কি থাকবে? আজকের হোমওয়ার্ক হলো যে আপনারা সবাই বিভিন্ন পত্রিকায় চলে যাবেন। পত্রিকার যেসব ওয়েবসাইটগুলো আছে না, কেমন ওয়েবসাইট ধরা যায়, যেমন ইংরেজি ওয়েবসাইটগুলো, বাংলা ওয়েবসাইটগুলোতে গিয়ে এরকম কি করবেন, কমেন্ট করবেন, ব্লগ লিখবেন, একটা হেডলাইন নেবেন, একটা ইমেজ ব্যবহার করবেন এবং সেখানে ডেসক্রিপশন নিয়ে ডেসক্রিপশনে যেসব ইম্পর্টেন্ট ট্যাগগুলো আছে সেগুলোর মধ্যে এইসব কিছু ট্যাগ বা এইসব কিছু কোড ইমপ্লিমেন্ট করবেন। খুবই সহজ কাজ, আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ।